আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহান মাহমুদ। আহ, আপনাদেরকে আজকে ব্রিজ টকসের হায়ার স্টাডি সিরিজের সেকেন্ড সেশনে স্বাগত জানাচ্ছি। তো আজকে হায়ার স্টাডি সিরিজের সেকেন্ড সেশনটা আমাদের টাইটেল হচ্ছে এমএস অপরচুনিটিস ইন ইউএস ইউনিভার্সিটি ভার্সেস পিএইচডি। তো আজকে আমাদের এই সেশনটিতে গেস্ট হিসেবে আছেন শ্রাবণ কুমার সাহা দাদা। উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ওনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বর্তমানে উনি ক্লেমসন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন। তো প্লাবন কুমার সাহা দাদা, একদম সংক্ষেপে 30 সেকেন্ডে আপনার একটা ইন্ট্রো দিয়ে আমরা তো আচ্ছা, আমি যারা আসছে ওদেরকে থ্যাংক ইউ এই সেশনে আসার জন্য, আর এই প্ল্যাটফর্মকে থ্যাংক ইউ। সুহান প্লাস আরো যারা মিলে এই প্ল্যাটফর্মটা করছে, আমাদের সিনিয়রদের সাথে, অ্যালামনাইদের সাথে, স্টুডেন্টদের কানেক্ট করার এই প্ল্যাটফর্মটা, এটার জন্য থ্যাংক ইউ এখানে আমাকে গেস্ট হিসেবে ডাকার জন্য। আর আমি বুয়েট থেকে আমার আন্ডার গ্র্যাড কমপ্লিট করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এখন ক্লেমসন ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স কমপ্লিট করতেছি এবং হোপফুলি উইথিন নেক্সট 2-3 মান্থস আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। এটাই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এরপরে কি আমরা আমাদের মূল সেশনে যাব কিনা বা এরপরে কিভাবে আগাবো, সোহান? ডিসকাশনে চলে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। যেহেতু আমরা আসলে একটা 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 ব্রড টপিক নিয়ে কথা বলবো, এই জন্য আমি আসলে একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, না হলে আমাদের ওই ট্র্যাকটা থাকবে না যে আমরা কি নিয়ে ডিসকাস করতেছি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, যদি আমরা দেখতে পারি তাহলে আমরা একটু জানাই যে আমরা স্ক্রিনটা দেখতে পারতেছি কি না। ওকে, আমার স্ক্রিনটা আই হোপ ইটস ভিজিবল। যদি হয় ওকে, ঠিক আছে। আর যারা গেস্ট জয়েন করছে ওরা কি কমেন্টে কোশ্চেন করবে টাইমে, মানে আমাদের সেশন চলার টাইমে, নাকি সব কোশ্চেন একদম লাস্টে নেওয়া হচ্ছে? কমেন্টে কোয়েশ্চেন করবে, কিন্তু আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনটা লাস্টে নিই। 15 মিনিট আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। ওকে, তার মানে যারা জয়েন করছে তারা আপনারা কোশ্চেন করতে পারেন, আপনাদের কোশ্চেন সুহান এটা পরে অ্যাড্রেস করবে আর কি, আমাদের সেশনটা শেষ হলে সম্ভবত। আমাদের হয়তো বা কোশ্চেন বা অ্যান্সার একটা সেশনই রাখছে আর কি লাস্টে। ঠিক আছে, ওকে। সো আমি শুরু করতেছি। আমার কথা আশা করি শোনা যাচ্ছে এবং আমার স্লাইড আশা করি দেখা যাচ্ছে। তো আমি আমার পরিচয় দিয়ে দিছি, তো এই সম্পর্কে আর কিছু না বলি, আমরা যেটা নিয়ে ডিসকাস করব এটাতে চলে যাই। আমরা মূলত মাস্টার্স অ্যাপ্লাই, মাস্টার্সের ফান্ডিং, এই জিনিসটা নিয়ে স্পেসিফিক্যালি ডিসকাস করব। এই জিনিসটা পিএইচডি থেকে একটু আলাদা এবং এইটা সম্পর্কে ইনফরমেশন বলেন বা যে কোনো কিছু একটু কম, তুলনামূলক কম পাওয়া যায়। আমরা যদি নর্মালি পিএইচডি অ্যাপ্লাইয়ের জন্য কিছু ইনফরমেশন সোর্স খোঁজা শুরু করি এবং ভাইয়া আপুদের খোঁজা শুরু করি, আমরা দেখবো যে পিএইচডি অ্যাপ্লাইয়ে অনেক বেশি, কারণ ফান্ডিং অনেক বেশি অ্যাভেলেবল, মাস্টার্সে তুলনামূলক কম। এটা ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হলো, মানে কেন আমি নিজে মাস্টার্স চুজ করছিলাম বা কেউ কেন মাস্টার্স চুজ করে কম্পেয়ার টু পিএইচডি, যেখানে পিএইচডির ফান্ডিং অনেক বেশি অ্যাভেলেবল, মাস্টার্সের ফান্ডিং অনেক কম। এত কষ্ট করে আমি কেন মাস্টার্স খুঁজে বের করবো, যেখানে পিএইচডি, অনেক প্রফেসর পিএইচডি নিতে বলে মাস্টার্স পরেও। মাস্টার্স করার আমার কারণ ছিল, কারণ পিএইচডি যেহেতু একটা লং টার্ম কমিটমেন্ট, আমার নিজের আন্ডারগ্র্যাড রিসার্চ প্রোফাইল খুব বেশি ভালো ছিল না। তো আমার মনে হয়েছে যে একটা টাইম দরকার, যে টাইমে আমরা হয়তো এই রিসার্চ জিনিসটাকে একটু গুছিয়ে নিতে পারবো, এটার সাথে একটু হ্যাবিচুয়েটেড হইতে পারবো। এবং এটা যদি আমি ডিরেক্ট পিএইচডি তে চলে যাই তাহলে তো একটা লং টার্ম কমিটমেন্টে চলে যাব, যেটাতে যাইতে চাচ্ছিলাম না। এই জন্য আমি মাস্টার্স এর অ্যাপ্লাই করছি। এবং মাস্টার্স এর অ্যাপ্লাই করার আরেকটা সুবিধা হলো, আমি মাস্টার্স 2 বছরে কমপ্লিট করে আমি চাইলে একটা জবেও চলে যেতে পারবো, যদি আমার হায়ার স্টাডি, পিএইচডি বা পোস্টডকের ইচ্ছা না থাকে। এবং মাস্টার্স কমপ্লিট হইলে আমার পিএইচডির অপশন কিন্তু আরো বাড়বে। হ্যাঁ, আমি আন্ডার গ্র্যাডের আমার যে রেজাল্ট, আমার যে রিসার্চ প্রোফাইল, এগুলা দিয়ে আমি যত ভার্সিটিতে অ্যাডমিশন পাইতাম পিএইচডির, বা যে র্যাঙ্কের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইতাম, আমার এখন মাস্টার্সটা কমপ্লিট হওয়ার পর আমার ওই উইন্ডোটা আরো বেশি ওপেন হবে। তো এই সব চিন্তা করে আমি মাস্টার্স অ্যাপ্লাই করছিলাম, বা যে কেউ এই অ্যাপ্লাই নরমালি করে। তো আমরা এখানে আমাদের প্রেজেন্টেশনটাকে, আমাদের প্রোফাইলটা কিরকম হওয়া উচিত, ফান্ডিং, মাস্টার্স এর ফান্ডিং কিরকম অ্যাভেলেবল,
কিছু স্টুডেন্টের এক্সাম্পল দেখবো যারা রিসেন্ট টাইমে অ্যাপ্লাই করছে এবং ওদের সাকসেস রেট কিরকম বা ওদের অ্যাটেম্পটা কিরকম ছিল, এটা লিস্ট আমরা দেখবো। ইউনিভার্সিটির কিছু এক্সাম্পল দেখবো যে ডিপার্টমেন্ট ওয়াইজ কি ধরনের ইউনিভার্সিটিতে রিসেন্ট ফলোব্যান অ্যাপ্লাই করছে। আমি মোটামুটি বুয়েটের বেশ কিছু ছেলেপেলের সাথে কথা বলছি যারা একদম এই ফলে বা হলো লাস্ট স্প্রিং এ মোটামুটি 1 বছরের মধ্যে যারা মাস্টার্সে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, সংখ্যাটা কিন্তু খুব কম। তো মোটামুটি আমি ওদেরকে ডিপার্টমেন্ট ওয়াইজ খুঁজে খুঁজে সবার সাথে ডিসকাস করে একটা ছোটখাটো ডাটা বা একটা ছোটখাটো আপনাদের জন্য স্টার্টিং পয়েন্ট দাঁড় করানোর চেষ্টা করছি, যেটা আমাদের এই প্রসেসটা শুরু করতে একটু হেল্প হবে। ওকে, সো ফার্স্ট কথা হলো প্রোফাইল। আমরা সবাই একটা জিনিস নিয়ে সবসময় কনসার্ন থাকি যে আমার প্রোফাইলটা কিরকম এবং এই প্রোফাইল নিয়ে কি মাস্টার্স এর অ্যাডমিশন পাওয়া পসিবল কিনা। মানে আমরা সবসময় একটা ভয় থাকি যে আমার সিজিপিএ তো এত লো, আমার কোনো পাবলিকেশন নাই, আমার জিআরই দেওয়া হয় নাই, জিআরই দেওয়ার টাইম নেই, বা জিআরই স্কোর অনেক খারাপ, হ্যাঁ টোফেল বা আইএলটিএস স্কোরও খারাপ। তো এই জিনিসগুলো কতটা ম্যাটার করে সেটা হলো একটা প্রশ্ন। অবশ্যই সিজিপিএ একটা বড় ফ্যাক্ট, কিন্তু আমরা যেহেতু মনে হয় যেখানে যারা জয়েন করছি মোস্টলি হয়তো বা 19 ব্যাচ বা 18 ব্যাচ বলেই আমি ধরে নিচ্ছি, বা 17 ব্যাচ, মানে যারা অলরেডি পাস করে গেছি। তো আমাদের হাতে যেটা আছে, যেটা আমাদের সিজিপিএ, সেটা তো অলরেডি ডান হয়ে গেছে। তো আমার সিজিপিএ যেটাই হোক, হ্যাঁ, সেটা নিয়েই কিন্তু আমার অ্যাপ্লাই প্রসেস শুরু করা যাইতে পারে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ারও কারণ নাই। আমি মাস্টার্স অ্যাপ্লাইয়ে মোটামুটি 2.989 থেকে শুরু করে 3.78 পর্যন্ত এই পুরা রেঞ্জের অনেক স্টুডেন্ট দেখছি যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন র্যাঙ্কের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে এবং ফুললি ফান্ডেড মাস্টার্স করছে বা করতেছে। সো সিজিপি একটা ফ্যাক্ট, তবে খুব আমরা যদি বাকিগুলো দিয়ে এটাকে কভার আপ করতে পারি তাহলে ওটা খুব একটা সমস্যা না। পাবলিকেশনস, পাবলিকেশনের জন্য ট্রুলি যেটা বলবো, যাদের পাবলিক, এদেরকে আমি বলবো যে প্রফেসররা আন্ডার গ্রেডে যে আমাদের পাবলিকেশন হবে এটা ওইভাবে এক্সপেক্টই করে না। ট্রুলি সেইং, যদি কারো পাবলিকেশন থাকে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, প্রফেসররা এটাতে অ্যামেজড হয়ে যাবে, কিন্তু পাবলিকেশন না থাকা মানে প্রফেসর এটাকে খুব খারাপ ভাবে দেখে না। কারণ প্রফেসররা জানে এইখানে যারা আন্ডারগ্রেড করে প্রফেসরদের আছে এরা অনেকেই পাবলিকেশন করে না। সো প্রফেসররা ওই রকম এক্সপেক্টও করে না যে তোমার আমাদের 2-3টা পাবলিকেশন থাকবে। সো এটা ভাবার কোনোই কারণ নেই যে পাবলিকেশন নাই আমি কি করব। আমার একটাও পাবলিকেশন ছিল না, এরপরও আমি কিন্তু এটা করছি এবং আমি আমার প্রসিডিউরটাও দেখাবো যে কতজন প্রফেসরকে রিচ করলাম বা কিভাবে আগাইলাম। প্লাস কম্পেয়ার টু আরো কয়েকটা স্টুডেন্টের আমি এক্সপিরিয়েন্স নিছি, যেটা আমি পরবর্তী স্লাইড গুলোতে শেয়ার করব যে কতগুলা মেইল করলাম বা কিভাবে অ্যাপ্রোচটা করলাম। জিআরই হলো ম্যাক্সিমাম এখন মোটামুটি 50-60% ইউনিভার্সিটিতে ওয়েবড করা আছে। তবে জিআরই কিন্তু সবসময় রিকমেন্ডেড, মানে এটা অপশনাল, এটা আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। অনেক জায়গায় নট রিকোয়ার্ডই লেখা থাকে, বাট এটা হলো আমাদের প্রোফাইলকে একটু বেটার করতে সহায়তা করে। সো আমাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই জিআরই দিয়ে রাখা উচিত। অনেক ইউনিভার্সিটিতে চাইবে না, অনেক ইউনিভার্সিটি লাগবে না, কিন্তু আমার কিছু কিছু ইউনিভার্সিটি রিকোয়ার্ডও আছে। সো এটা যদি আমার সময় থাকে আমাদের অবশ্যই দিয়ে রাখা উচিত। তবে কেউ যদি মনে করে যে আমি নেক্সট ফল 25 ধরবো, ফল 25 ধরা মানে কিন্তু মানে নেক্সট যে ফলটা আসতেছে এটা ধরা মানে ডিসেম্বরের মধ্যে সবকিছু সাবমিট করতে হবে। ডিসেম্বরের মধ্যে সবকিছু সাবমিট করতে হবে মানে আমাকে এখন থেকে অ্যাপ্লাই প্রসিডিউর শুরু করতে হবে। তো তাদের হাতে, যারা এখনো জিআরই দেয় নাই বা জিআরই কোনো প্রিপারেশন নেয় নাই, প্ল্যান করে নাই, তারা কিন্তু আসলে চাইলেও এই জিআরই দিয়ে এই ফলটা ধরতে পারবে না। সো যদি কেউ না পারে, আমার জিআরই দেওয়া নাই, আমি অ্যাপ্লাই করব কিনা এই ফলের জন্য এই কনফিউশনে থাকে, তাহলে আমি মনে করি অবশ্যই অ্যাপ্লাই করা উচিত। আমার জিআরই দেওয়া নেই, সমস্যা নেই। আমি আমার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আমি একটু পরে লিস্ট দেখাবো যেগুলোতে জিআরই ওয়েভড করা বা নট রিকোয়ার্ড। সো আমি ওই ইউনিভার্সিটি টার্গেট করে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, জিআরই ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি যেটা সেটা হলো টোফেল বা আইএলটিএস, এইটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া আমি অ্যাপ্লিকেশন সাবমিটই করতে পারবো না। তো এই জন্য টোফেল বা আইএলটিএস খুব আহামরি এক্সাম না, জিআরইর মতো একটা খুবই লং টার্ম টাইম লাগে না। টোফেল বা আইএলটিএস আমি ম্যাক্সিমাম যারা দিছে বা আমি নিজেও যে দিছি 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম একটা ইফোর্ট দিলে টোফেল বা আইএলটিএস একটা মোটামুটি ভালো স্কোর করা পসিবল। এবং কারো যদি টোফেল বা আইএলটিএস, আমি একটা স্টুডেন্টের সাথে রিসেন্টলি কথা বলছি, টোফেলের স্কোর বেশ খারাপ ছিল, ওই জন্য সমস্যা হচ্ছিল, ও পরে ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করছে। ডুওলিঙ্গোর এক্সাম কিন্তু টোফেল আইএলটিএস এর এক্সামের চেয়ে আরো ইজিয়ার। সো কেউ যদি চায় যে আমি আরেকটু মানে সময় নেই, আমি হয়তো ভালো করতে পারতেছি না, টোফেলে আমার স্কোর খারাপ আসছে, ডুওলিঙ্গো ইজ অলসো অ্যান অপশন, কারণ এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডুওলিঙ্গো একসেপ্ট করতেছে। আদারওয়াইজ টোফেল আইএলটিএস দিয়ে দেওয়া পসিবল মোটামুটি কম প্রিপারেশনে।
তো এগুলা হলো আমার প্রোফাইল নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখার চেষ্টা করি যে আমরা আসলে কি কি জিনিস এই স্লাইডে আজকে দেখব। ফান্ডিং ওভারভিউজ দেখবো যে আসলে এমএস ফান্ডিংটা কিরকম, কোন কোন ইউনিভার্সিটিতে এমএস ফান্ডিং দিচ্ছে এবং ফান্ডিংটা কি সেন্ট্রাল নাকি হলো ফান্ডিংটা প্রফেসর কেন্দ্রিক, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিস সম্পর্কে আমি একটু এখনই বলি যে দুই ধরনের ফান্ডিং, এটা যদি আমাদের আইডিয়া না থাকে, একটা হলো সেন্ট্রালি ফান্ডিং আর একটা হলো প্রফেসর কেন্দ্রিক। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে এগুলো প্রফেসরের থ্রুতেই ফান্ডিংটা আসে। তবে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে বা কিছু কিছু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটিও আছে যারা প্রফেসরের সাথে কোনো রকম কন্ট্যাক্টই করার দরকার হয় না। আমরা সেন্ট্রালি আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ওগুলো সব সাবমিট করি, ওরা অ্যাডমিশন ডিসিশন দেয় এবং অ্যাডমিশন ডিসিশনের সাথেই ওরা আমাদেরকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা ল্যাব অ্যাসিস্ট্যান্টশিপ যে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে কোনো একটা কাজ দেয়। তার মানে আমার কোনো প্রফেসরের সাথেই কন্ট্যাক্ট করতে হচ্ছে না, আমি শুধু আমার অ্যাপ্লিকেশন সাবমিট করলাম, আমাকে ফান্ডিং দিয়ে দিল। এইটার খুবই কম। মাস্টার্সে আমি বলবো যে এটা হয়তো 10 থেকে 20% ইউনিভার্সিটিতে আছে এবং সেটাও হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। মোটামুটি মানে ভালো সিজিপি এক্সপেক্ট করে আর কি ওরা, 1 থেকে 25, 30, 40 এই ইউনিভার্সিটি গুলো, হ্যাঁ ইউএস র্যাঙ্ক যদি ধরি। তো এই ইউনিভার্সিটি গুলো ওইটা এক্সপেক্ট মানে সেন্ট্রালি ফান্ডিংটা দিয়ে থাকে। এরপরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আমাদেরকে প্রফেসরের, ঠিক আছে। ওকে, এটা ছিল ফান্ডিং ওভারভিউ। ফান্ডিং ইউনিভার্সিটিস এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মোটামুটি একটা ছোটখাটো লিস্ট করা আছে, তো এটা আমরা দেখবো। আচ্ছা সোহান, একটা জিনিস, আমাকে দুইজন টেক্সট দিচ্ছিল যে কেউ একসেপ্ট করতেছে না, ওরা জয়েন রিকোয়েস্ট দিছে বাট একসেপ্ট করা হচ্ছে না, এটা একটু যদি তুমি দেখো আর কি। Accepted দাদা, মাত্রই মনে দিয়েছি accepted। ওকে, ঠিক আছে। আর নেটওয়ার্কিং আউটরিচ, নেটওয়ার্কিংটা আর আউটরিচটা হলো আমি কত ফ্লুয়েন্টলি আমার প্রফেসরের সাথে, আমার গ্র্যাড কোঅর্ডিনেটরের সাথে বা ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে কত ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্ট করতে পারতেছি। আমি যত বেশি ইনফরমেশন গ্যাদার করব, যত বেশি মেইলিং এ ফ্লুয়েন্ট হব, আমার কাছে তত বেশি অপরচুনিটি ওপেন হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাপ্লাইয়ে। হ্যাঁ, এটা নট ইভেন আমি প্রফেসরকে মেইল, গ্র্যাড কোঅর্ডিনেটর, এখানকার বাংলাদেশি কমিউনিটি, ইভেন আমার ফিল্ডের বাহিরের কোনো প্রফেসর, সবার সাথেই উই আর ফ্রি টু টক। এবং আমি যত বেশি ইনফরমেশন গ্যাদার করব আমার অ্যাডমিশনে তত বেশি হেল্প করবে আর কি এই জিনিসটা, ঠিক আছে। ওকে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পারসিস্টেন্স বা ধৈর্য থাকা, কারণ এই প্রসেসটা এত বেশি ডিপ্রেসিং হয় কারো কারো ক্ষেত্রে যে এই ধৈর্যটা থাকে না, ঠিক আছে। ওকে, তো আমি এখানে কয়েকটা স্টুডেন্টের অ্যাটেম্প দেখাবো বা এক্সাম্পল দিব যে ওরা কেমনে ওদের ফান্ডিংটা ম্যানেজ করলো। হ্যাঁ, মাস্টার্স এর, আমি কিন্তু টোটালি আজকে মাস্টার্স নিয়ে কথা বলতেছি, পিএইচডি নিয়ে মানে বলতেছি না বলতে গেলে। হ্যাঁ, তো দেখি আমরা একটা স্টুডেন্টের প্রোফাইল, আমি স্টুডেন্ট 1 এ যদি দেখি 500+ মেইল ও করছে, 80+ ইন্ডিভিজুয়াল প্রফেসরকে রিচ করছে। এখন এক একটা প্রফেসরের 500+, আমি ইন টোটাল ওর মেইলিং এর সংখ্যা বা কাউন্ট বলছি, কারণ একটা প্রফেসরের সাথেই আমাদের দেখা যায় 10-20টা চ্যাট হয়ে গেছে যদি প্রফেসরের সাথে কোনো না কোনো কিছু মিলে সেই জিনিসটা। জুম মিটিং করছে 8টা প্রফেসরের সাথে, 8জন প্রফেসরের সাথে জুম মিটিং করছে, 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করছে এবং আমরা যদি দেখি যে রিজেক্টেড হয়েছে 2টাতে, অ্যাডমিটেড হয়েছে কিন্তু ফান্ডিং পায় নাই 3টাতে, এবং অ্যাডমিটেড হয়েছে ফান্ডিং পাইছে 2টাতে। তাহলে এই ছেলেটা এই যে 500+ মেইল করে ওর রেজাল্ট এসে দাঁড়াইছে হলো অ্যাডমিটেড উইথ 2 ফান্ডিং, 2 ফুললি ফান্ডিং মাস্টার্স, ঠিক আছে। এবং আমি এই জিনিসটা একটু বলি যে অ্যাডমিটেড এবং অ্যাডমিটেড নট ফান্ডেড এই জিনিসটা কিন্তু মাস্টার্সে আছে, যেটা পিএইচডি তে বলতে গেলে নাই। পিএইচডি তে যারাই আসলে অ্যাডমিটেড হয় ওরা ম্যাক্সিমামই আসলে কাইন্ড অফ ফান্ডেডই হয়, কারণ পিএইচডি কেউ ফান্ডিং ছাড়া করে না, এটা এখানেও জানে, সো ওরাও জানে। হ্যাঁ, সো ওরা মোটামুটি শিওর হয়ে এই প্রসেসটাতে আগায়। বাট মাস্টার্সে যেটা হয়, আমরা অনেক ইউনিভার্সিটিতে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করি, অনেক ইউনিভার্সিটি আছে যারা পার্শিয়াল ফান্ডিং দেয় সেন্ট্রালি। তো দেখা যায় যে আমাদের অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসছে কিন্তু সেখানে কোনো ফান্ডিং এর কথা নাই। হ্যাঁ, তো তখন আবার আমাদেরকে ওই ওই ভার্সিটির প্রফেসরদেরকে আলাদা করে মেইল করতে হয়। যদি আমি প্রফেসর মেইলিং এর কাজটা আগে না করি কিন্তু আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলছি, এই জিনিসটা যদি করি তাহলে, যদি এটা করা একটু রিস্কি, কারণ প্রতিটা ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন ফি আছে। তো আমি তো চাইলেই 20-30টা ইউনিভার্সিটি যে অ্যাপ্লাই করে ফেলবো, এর জন্য হিউজ খরচ আছে। সো মোটামুটি শিওর হয়ে প্রফেসরের সাথে কথা বলে বা একটু পজিটিভ ভাইব পাওয়া গেলে এরপর আসলে অ্যাপ্লিকেশন সাবমিটের দিকে যাওয়া উচিত। না হলে দেখা যাবে আমি যদি 20টা অ্যাপ্লিকেশন সাবমিট করি মোটামুটি সব জায়গায় অ্যাডমিশন পাওয়া যাবে,
অ্যাডমিশন পাওয়া যায় হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি বাদে। এখানে একটা ব্যাপার আছে, 1 থেকে 20-30 যে ইউনিভার্সিটি গুলো আছে এইখানে আমি চাইলেও আমাকে যে অ্যাডমিশন দিয়ে দিবে এরকম না। ঠিক আছে, এরপরে মিড র্যাঙ্ক বা লোয়ার মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে মোটামুটি খুব আহামরি সিজিপিএ লাগে না, পাবলিকেশন লাগে না, আমরা মোটামুটি অ্যাপ্লিকেশন সাবমিট করলে অ্যাডমিশন দিয়ে দেয়। কিন্তু ফান্ডিং কিন্তু টোটালি ডিফারেন্ট বলতে গেলে। হ্যাঁ, সেন্ট্রাল না হলে ফান্ডিং আমাদেরকে প্রফেসরের থ্রুতেই ম্যানেজ করতে হবে। আমি প্রফেসর মেইলিং নিয়ে একটু পরে কথা বলবো। এরপরে যদি আসি স্টুডেন্ট 2, এই স্টুডেন্টের সাথে আমি যখন কথা বলছি আমি নিজে অ্যামেজড হয়ে গেছি। ও 400+ ইন্ডিভিজুয়াল প্রফেসরকে রিচ করছে। মানে একটা ফান্ডিং পাওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে যে জিনিসটা কতটা লং হইতে পারে আমি ওর কাউন্টটা দেখে এটা আমি বুঝতে পারছি। এটা আমারও মাথায় ছিল না। আমি কারো এই ফার্স্ট একটা স্টুডেন্ট দেখছি যে হয়তো 400 থেকে 500+ ইন্ডিভিজুয়াল প্রফেসরকে মেইল করছে। তার মানে একজন এই কাজটা করছে কয়েক মাসে। তার মানে ডেইলি কতজন প্রফেসরকে মেইল পাঠাইতে হয়েছে। হুম। সো মানে এই কাজে লেগে থাকাটা কতটা ইম্পর্টেন্ট এই নাম্বারগুলো দেখলে আসলে বোঝা যায়। ও 10 জনের সাথে জুম মিটিং সেট করতে পারছে, 400+ প্রফেসরকে মেইল করার পর 10টা জুম মিটিং করতে পারছে। ঠিক আছে, সো রেসপন্স যে আমি পজিটিভ পাবো এটার রেট কিন্তু খুবই কম। কিন্তু এটা নিয়ে আমাদের ডিপ্রেসড হওয়ার বা টেনসড হওয়ার কোনো দরকার নাই। এই প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চালায় যেতে হবে। আমাদের আশা রাখতে হবে যে আসবে, রিপ্লাই আসবে, অনেক রেসপন্স আসবে, হালকা পজিটিভ আসবে, নেগেটিভ ম্যাক্সিমাম আসবে, 70-80% নেগেটিভ আসবে, বাট দ্যাটস ফাইন। কিছু 50% তো দেখা যাবে কিছুই আসে নাই, নেগেটিভ পজিটিভ কোনো রেসপন্স আসে নাই, প্রফেসররা মেইল চেকই করেনি। বাট প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এবং ফাইনালি যদি দেখি স্টুডেন্ট 2 অ্যাডমিটেড উইথ ফান্ডিং 1, একটা ফুললি ফান্ডেড মাস্টার্স ও সিকিউর করতে পারছে এই এই ইফোর্টটা দেওয়ার পর। ঠিক আছে, আর আমি লাকি ছিলাম স্টুডেন্ট 3, আমি কাইন্ড অফ লাকি ছিলাম কারণ আমি 50+ প্রফেসর রিচ করছিলাম। তার মধ্যে আমি 3জন প্রফেসরের সাথে আমার জুম মিটিং সেট করতে পারছিলাম এবং মোটামুটি একজন প্রফেসরের সাথে আমার ফান্ডিং নিয়ে কথাবার্তা হয়েছিল এবং আমি একটা ফান্ডিং সিকিউর করতে পারছিলাম। সো আমার ক্ষেত্রে লাক ফেভার করছে। ইভেন আমি বলে দেই যে বাকি যে স্টুডেন্ট আছে ওদের প্রোফাইল বলতে গেলে আমার চেয়ে বেটার, ওদের পেপার ছিল, আমার ছিল না। সো এই জিনিসটা কিন্তু লাকের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, বা ওই সময় যে প্রফেসরকে মেইল করতেছি সে মেইল চেক করতেছে কিনা, তার ওই পার্টিকুলার টাইমে ফান্ডিং অ্যাভাইলেবল আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। সো আমি কোনো পেপার ছাড়াও লাকিলি মোটামুটি 50 প্রফেসর রিচ করে 3টা মিটিং সেট করে আমার ফান্ডিংটা সিকিউর করতে পারছি। কিন্তু আরেকটা স্টুডেন্ট আমার চেয়ে একটু বেটার প্রোফাইল নিয়ে ও 400+ ইন্ডিভিজুয়াল প্রফেসরকে রিচ করতে হয়েছে। সো এটা এই জিনিসটা লাক, বাট এই প্রসেসটাতে আমাদের জাস্ট একটু লেগে থাকতে হবে আর কি। হ্যাঁ, ওকে। সো এটা ছিল আমাদের কয়েকটা স্টুডেন্টের একটা অ্যাটেম্প্ট, খুবই রিসেন্ট যারা অ্যাপ্লাই করছে এবং মাত্র আসছে আর কি, মাত্র আসছে বা গত বছর আসছে এরকম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা চুজিং প্রপার ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি রিসেন্ট যারা আসছে ওদের সাথে কথা বলে একটা লিস্ট বানানোর ট্রাই করছি, ছোট লিস্ট। মানে আমি জাস্ট একটা প্রসেস শুরু করে দেওয়ার চেষ্টা করতেছি। সবার এই লিস্টটা নিজেকেই বানাইতে হবে। আমি লাস্টে একটা ডেমো দেখাবো যে আমরা লিস্টে কি কি রাখবো না রাখবো, বাট এইটা নিজেকেই বানাইতে হবে। এটা আসলে আরেকজন বানাই দিলে আমার কোনো লাভ নাই, কারণ নিজে আমি যখন এই ইউনিভার্সিটি গুলোর সাইট ঘাঁটবো তখন আমি নিজে আরো অনেক কিছু জানবো। বাট আমি জাস্ট প্রসেসটা শুরু করে দেওয়ার জন্য এইটা বানাইছি। তো এইখানে যে ইউনিভার্সিটি গুলোর নাম দেওয়া আছে, এখানে যদি দেখি ফান্ডিং অপশনে, এই জিনিসটা যদি আমি দেখি ফান্ডিং অপশনে, এইখানে ম্যাক্সিমামই কিন্তু প্রফেসর। হ্যাঁ, মানে আমাকে প্রফেসরের থ্রুতেই ফান্ডিং ম্যানেজ করতে হবে। কিছু কিছু আছে যেটা হলো সেন্ট্রালি ফান্ডিং দেয়, যেমন ইউনিভার্সিটি অফ কানসাস, এটা কিন্তু মেকানিক্যালের জন্য বলতেছি, কমপ্লিটলি মেকানিক্যালের যারা অ্যাপ্লাই করছে মাস্টার্সে তাদের থেকে ডাটা নিয়ে এটা বলা। রিসেন্ট যারা অ্যাপ্লাই করছে, আমি সিভিল আর ম্যাটেরিয়ালস নিয়েও একটু ছোটখাটো একটা ডাটা আছে, এটাও দেখাবো একটু পরে। আরেকটা ব্যাপার, মেকানিক্যালে অ্যাপ্লাই করছে মানে এরা কিন্তু নেম থেকে হইতে পারে, আইপি থেকে হইতে পারে, পিওর মেকানিক্যাল থেকে হইতে পারে, এই 3টা ডিপার্টমেন্ট থেকেই মেকানিক্যালে অ্যাপ্লাই করে আসছে। এই এই কাউন্ট আমি দেখাচ্ছি কারণ আমি মোটামুটি যতজনের সাথে কথা বলছি যারা নেমের, এরা ম্যাক্সিমামই মেকানিক্যালে শিফট করে, কারণ হলো আমাদের সিলেবাস কমপ্লিটলি 80%, 70-80% মিলে। সো এরা সবাই মেকানিক্যালে শিফট করে যায়। আইর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অনেকে আছে যারা মেকানিক্যালে শিফট করে, বাট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ ইজ আ হিউজ জব অপরচুনিটি ইন ইউএস। সো মানে এটা শিফট করার কোনো কারণ দেখি না আমি, বরঞ্চ উল্টাটা করতে পারলে বেটার।
এখানে আমাদের যারা আইতে আসছিল আমি ওদের জব অপরচুনিটি অনেক বেটার দেখছি। সো ওটা শিফট করার কোনো কারণ দেখি না, বাট নেম থেকে অনেকে শিফট করে, কারণ নেমের ফান্ডিং, কোর নেমের ফান্ডিং মনে হয় অনেক কম, মেকানিক্যালের তুলনামূলক বেশি। সো এই 3টা ডিপার্টমেন্ট থেকে সবাই এইখানে অ্যাপ্লাই করছে, এবং আমি এইখানে যে ফান্ডিং অপশনটা লিখছি ম্যাক্সিমামে কিন্তু প্রফেসর কেন্দ্রিক। কিছু ইউনিভার্সিটিতে আমি দেখছি সেন্ট্রাল লিখে রাখছি 30%, সেন্ট্রাল 10%। এই যে 30%, 10% এগুলো লেখা আছে না, এগুলোর জন্য না আমাদের কিছু করতে হয় না। আমরা যদি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, হ্যাঁ, ক্লার্কসন ইউনিভার্সিটি, তারপর স্টিভেন্স নিউ জার্সি, মোটামুটি আমাদের যদি প্রোফাইল থাকে, কোনো পেপার লাগবে না, এভারেজ বা বিলো এভারেজ সিজিপিএ থাকে, আমি যদি একটা অ্যাপ্লিকেশন শুধু সাবমিট করি, কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট না করে, তাহলে ওরা আমাকে একটা অ্যাডমিশন দিয়ে দিবে, এবং ওরা আমাকে একটা পার্সেন্ট টিউশন ফি ওয়েভারও দিয়ে দিবে। এটা ওদের বিল্ট ইন। সো কেউ যদি কোনো ফান্ডিং না পায়, দেখা যায়, হ্যাঁ, কোনো ফান্ডিংই পাচ্ছে না, হচ্ছে না, তাদের জন্য কিছু অপশন অলওয়েজ ওপেন থাকে। হয়তো আনফরচুনেটলি হয়তো কেউ পাচ্ছে না, তার জন্য কিছু ইউনিভার্সিটি অপশন ওপেন থাকে, যেখানে আমি আমার অ্যাপ্লিকেশন সাবমিট করলে ওরা মোটামুটি 30 to 70% ভ্যারি করে, 30 to 70% এর একটা আমাকে টিউশন ফি ওয়েভার দেয়। সো ওইটাও কিন্তু হিউজ, কারণ এখানে টিউশন ফি এত বেশি যে আমাকে কেউ যদি 50% ওয়েভার দেয়, এবং বাকিটা যদি আমি এখানে আসার পর ম্যানেজ করতে পারি, তাও কিন্তু অনেক, যেটা আমি লাস্টে বলবো। হ্যাঁ, এগুলো আমি কিন্তু ওর্স্ট কেস সিনারিও বলতেছি, জাস্ট টু বি প্রিপেয়ার্ড ফর এভরি ব্যাড সিচুয়েশন। আমরা সবাই এক্সপেক্ট করি যে আমরা সবাই ফান্ডিং, ফুল ফান্ডিং নিয়ে আসবো মাস্টার্সে, এবং এটাই হয় ম্যাক্সিমাম 80% কেসে। যদি না হয়, তাহলে আমি ওর্স্ট কেস সিনারিওর জন্য এই জিনিসগুলো আর কি কিছু ইনফরমেশন কালেক্ট করছি। এবং জিআরইর যদি কলামটা আমি একটু দেখি, ম্যাক্সিমাম কিন্তু হয় লেখা রিকমেন্ডেড বা ওয়েবড। আমরা যদি একটু দেখি, সো যেগুলো ওয়েবড লেখা ওগুলোতে লাগতেছে না, যেগুলো রিকমেন্ডেড লেখা ওদের ওয়েবসাইটে হয়তো বা লেখা আছে যে জিআরই নট রিকোয়ার্ড বাট ইট ইজ রিকমেন্ডেড, মানে কেউ দিলে ওরা এটাকে কাউন্ট করবে এবং এটা এটার জন্য বেটার। সো এই জন্য বললাম, কেউ যদি জিআরই না দেয়, এবং জিআরই দেওয়ার একদমই টাইম নাই, সো এই জন্য প্যানিক করার কোনো কারণ নাই। জিআরই ছাড়া এবার অ্যাপ্লাই করে ফেলুক, যদি না হয় তাহলে তো সমস্যা নেই, নেক্সট বার জিআরই সহ আবার অ্যাপ্লাই করতে পারবে, এটা কোনো বিগ ডিল না। জিআরই ছাড়া অ্যাপ্লাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। ওকে, এটা ছিল হলো মেকানিক্যাল নিয়ে একটা ছোট আমার একটা ডাটা। কেউ যদি এটা রাখতে চায় তাহলে পরে হয়তো বা এটার রেকর্ডিং ভিডিও বা স্লাইড কিছু একটা হয়তো বা এই প্ল্যাটফর্ম থেকে দিয়ে দেওয়া হবে, তারা চাইলে এই লিস্টটা দেখতে পারে, এটা একদম রিসেন্ট নেওয়া। সো কেউ যদি শুরু করতে চায় যে আমি একটা ইউনিভার্সিটি লিস্ট বানাবো মাস্টার্স এর জন্য, আমি শুরু করতে চাই, তার জন্য এই লিস্টটা বেটার। এই কয়েকটা দিয়ে শুরু করলো, এরপর আস্তে আস্তে নিজের লিস্ট বাড়াইলো, ঠিক আছে। একইভাবে আমি সিভিলের অনেক কয়েকজনের সাথে কথা বলছিলাম, মাস্টার্সের, মাস্টার্স বা কেউ কেউ হয়তো মাস্টার্সের সাথে কয়েকটা পিএইচডি করছে, মোটামুটি এই রকম একটা ইউনিভার্সিটি পাইছি, লিস্ট পাইছি। তার মধ্যে এখানে আমি কয়েকটাই যেগুলোতে রিকমেন্ডেড লেখা আছে, রোয়ান ইউনিভার্সিটি, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, ইউটিআরজিবি, যেগুলোতে রিকমেন্ডেড লেখা আছে, এইগুলোতে ওরা শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্টার্সই অফার করে, ওরা দেখা যায় যে পিএইচডি অফারও করে না। এইটা একটা ব্যাপার যে আমরা যখন মাস্টার্স অ্যাপ্লাই করব, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধু মাস্টার্স অ্যাপ্লাই করে, এগুলোতে অ্যাপ্লাই করা আরো সেফ। কারণ আমি যদি একটা যে ইউনিভার্সিটিতে পিএইচডি আছে সেটাতে অ্যাপ্লাই করি, এবং সেটাতে আমি মাস্টার্স চাই, এবং আরো 5টা স্টুডেন্ট অ্যাপ্লাই করে যারা পিএইচডি চাচ্ছে, তো ডেফিনেটলি যে পিএইচডি অ্যাপ্লাই করছে ওকে নিয়ে নেওয়ার চান্স বেশি। হ্যাঁ, তো কারণ ওরা ফান্ডেড মাস্টার্স এরকম নিতে চায় না, কারণ এখানে সেলফ ফান্ডেড মাস্টার্স ইউএসএ তে অনেক, ইন্ডিয়া থেকে যারা আসে তাদের 80-90% হলো সেলফ ফান্ডেড মাস্টার্স। সো ওদের মাস্টার্স স্টুডেন্টের কাউন্ট অলরেডি অনেক বেশি, সো ওরা ফান্ডেড মাস্টার্স নিতে খুব হাইলি ইন্টারেস্টেড না। কিন্তু এখানে যে ইউনিভার্সিটি গুলোর নাম আছে, রোয়ান ইউনিভার্সিটি, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, ইউটিআরজিবি, এরা মাস্টার্সই অফার করে। নট অনলি দিস থ্রি, আরো অনেক ইউনিভার্সিটি আছে যারা মোস্টলি মাস্টার্স অফার করে। পিএইচডি হয়তো বা নাই, বা থাকলেও হয়তো কমন ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি আছে। ইন্ডিভিজুয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং, যেমন টেক্সাস স্টেটে আমার জানা মতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোতে কোনো পিএইচডি নেই। ওদের একটা মনে হয় পিএইচডি আছে যেটা হলো এম ইঞ্জিনিয়ারিং টাইপের, বাট ওরা মাস্টার্স সব ডিপার্টমেন্টেই দেয়। সো এই ইউনিভার্সিটি গুলোকে ফাইন্ড আউট করে আমরা সেফ জোন হিসেবে অলওয়েজ রাখতে পারি যে ঠিক আছে, ওকে, এরা শুধু মাস্টার্স নিচ্ছে, আমার যদি অন্য কোথাও না হয় এখানে আমার হওয়ার পসিবিলিটি বেশি, এগুলোর মাস্টার্স অ্যাকসেপ্টেন্স রেটও বেশি। আমরা যখন অ্যাপ্লাই করব তখন ইউএস নিউজ নামে যে সাইটটা আছে, ওইখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স রেট বলে একটা ব্যাপার থাকে প্রতিটা ইউনিভার্সিটির জন্য, এবং পিএইচডি অ্যাকসেপ্টেন্স রেট কেমন, মাস্টার্স অ্যাকসেপ্টেন্স রেট কেমন, এই ডাটাটা কিন্তু এখানে দেওয়া থাকে প্রতিটি ইউনিভার্সিটি ওয়াইজ, এবং এটা কিন্তু মোটামুটি
রিসেন্ট ইয়ে থেকে করা ডাটা 2023 বা 2024 মনে হয় ডাটা চলতেছে এখন ইউএস নিউজে, একটু খোঁজ নিয়ে দেখা যাইতে পারে। ঠিক আছে, ওকে। এবং এইখানেও আমরা যদি জিআরই তে দেখি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু হয় ওয়েবড বা হলো রিকমেন্ডেড। বাট যাই হোক, কারো সময় থাকলে অবশ্যই জিআরই দিয়ে সেই স্কোরটা সাবমিট করা উচিত। ঠিক আছে, আইএলস বা টোফেল স্কোর কিন্তু ম্যান্ডেটরি, সো এটা নিয়ে আমি আর কিছু বলতেছি না। আরো কিছু ম্যান্ডেটরি জিনিস আছে যেগুলো আমরা হয়তো একটু পরে ডিসকাস করবো, যেমন এসওপি, এলওআর, যেগুলোর কোনো বিকল্প নাই এবং যেগুলোর জন্য আমরা একটু পরে এটা নিয়ে আরেকটু ডিসকাস করবো লাস্টে। আচ্ছা, আরেকটা ছিল ম্যাটেরিয়ালস। ও আরেকটা জিনিস, সিভিলে যারা অ্যাপ্লাই করছে এরা নট অনলি ফ্রম সিভিল, এরা সিভিল, ওয়াটার রিসোর্স, ইভেন ইন সাম কেসেস ফ্রম লাইক জিওগ্রাফি, লাইক নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আমার প্রফেসরের সাথে আমার টপিক মিলতেছে কিনা। হ্যাঁ, সো মানে সুইচ, ডিপার্টমেন্টাল সুইচ খুবই কমন অ্যাপ্লাইয়ের সময়, এটা খুবই কমন। সো এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। কারো যদি সুইচ করার ইচ্ছা থাকে, রিসার্চ মোটামুটি ওই ফিল্ডে থাকে এবং প্রফেসর ইন্টারেস্টেড হয়, তাহলে সুইচ করা যাইতেই পারে। যেমন এখানে ম্যাটেরিয়ালসে টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে আমার পরিচিত 2-3 জন আছে, ওরা ম্যাটেরিয়ালসে ছিল বুয়েটে, কিন্তু ওরা এখন ট্রিপলিতে মাস্টার্স করতেছে টেক্সাস স্টেটে। ঠিক আছে, সো ওরা জাস্ট প্রফেসরের সাথে কথা বলছে, ওদের মনে হয়েছে যে ওদের ফিল্ডটা মিলে, এই জন্য ওরা জাস্ট সুইচ করে ফেলছে। এখানেও মোটামুটি আমি যত যে খুবই অল্প ইনফরমেশন পাইছি, সিভিল আর মেকানিক্যালে যত বেশি অ্যাভেলেবল, ম্যাটেরিয়ালসে অত বেশি ইনফরমেশন পাইনি। ম্যাটেরিয়ালসের অনেকে আবার মেকানিক্যালে শিফট করে, বাট এখানেও মোটামুটি সেম, ম্যাক্সিমাম কিন্তু প্রফেসর কেন্দ্রিক, সেন্ট্রাল ফান্ডিং কিন্তু খুবই কম, একটা দুইটা ইউনিভার্সিটিতে আছে বা নাই। ঠিক আছে, আমি কিন্তু একদম টপ র্যাঙ্ক 1 থেকে 25 বা 30 এটা নিয়ে কথা বলতেছি না, ওইটা সেন্ট্রাল ফান্ডিং দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু 1 থেকে 25 যদি আমাদেরকে মাস্টার্স অফার করে, তার মানে আমার প্রোফাইল খুবই ভালো হইতে হবে। আমার প্রোফাইল মোটামুটি ভালো না হইলে ওরা অ্যাডমিশন আসলে দেয় না, এবং ওরা অ্যাডমিশন দিলে মোটামুটি ফান্ডিং সহ অ্যাডমিশন দেওয়ার চেষ্টা করে ম্যাক্সিমাম শুরুর দিকের ইউনিভার্সিটিতে। ঠিক আছে, সো মোটামুটি ভালো প্রোফাইল হলে, রিকমেন্ডেশন খুব ভালো হলে ওরা মোটামুটি এটা কনসিডার করে আর কি। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে লিস্টটা আসলে বানাবো, এই লিস্টের এটা হলো রিসেন্ট একটা স্টুডেন্ট এই লিস্টটা বানাচ্ছিল, তো এটা কারেন্টলি ওয়ার্কিং একটা স্টুডেন্টের লিস্ট বুয়েটের। তো আমি জাস্ট ওর একটা স্ক্রিনশট এখানে শেয়ার করছি, যে আমরা যে আমাদের প্রসেসটা শুরু করব, প্রসেসের শুরুতেই এই এক্সেল শিটটা মেনটেন করাটা কতটা জরুরি। তো আমি শুরুতেই যে ইউনিভার্সিটি লিস্টে আমার যে ইউনিভার্সিটিগুলো আমার পছন্দ হবে, যেগুলোতে আমার পছন্দের সাবজেক্টের মাস্টার্স অফার করতেছে এবং অ্যাকসেপ্টেন্স রেট ইউএস নিউজ থেকে দেখতে পারবো, অ্যাকসেপ্টেন্স রেট মোটামুটি ভালো, সেই ইউনিভার্সিটিগুলোর আমি একটা লিস্ট করে ফেলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডেডলাইন, ম্যাক্সিমাম যদি ফল হয় তাহলে ডেডলাইন থাকে মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারি। যে কোনো ফল, যে কোনো ফলের জন্য ডেডলাইন হলো ডিসেম্বর বা জানুয়ারি, ফল 25 হোক বা ফল 26 হোক। আর স্প্রিং গুলার ডেডলাইন থাকে হলো মোটামুটি মাঝামাঝি বছরের। হ্যাঁ, সো ডেডলাইন গুলো আমরা এখানে লিখবো। ফি আছে, যেগুলো ইউনিভার্সিটিতে ফি নাই, ওইটারও একটা লিস্ট করা যাইতে পারে। যেমন আমরা তো ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করবো, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 80% ইউনিভার্সিটিতে ফি লাগে, এবং মোটামুটি ফিটা অন এভারেজ $50 to $60। ঠিক আছে, তো আমি যদি কোনো ইউনিভার্সিটি পাই যেটাতে ফি লাগতেছে না, যেটা আছে, কিন্তু আমরা যদি একটু ইউএস নিউজ ঘাটাঘাটি করি বা নেটে ঘাটাঘাটি করি, বেশ কিছু ইউনিভার্সিটি আছে যাদের ফি নাই, তাহলে আমি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই এর অপশনটা ছাড়বো কেন? আমার মোটামুটি যা প্রোফাইল আছে, যা রেডি আছে, সবকিছু তো এখানে লাগবে। তো আমি ওগুলা রেডি করে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেই পারি, যেহেতু ওখানে ফি নেই এবং মোটামুটি সবকিছু আমার রেডি যদি থাকে। আচ্ছা, টোফেল স্কোর বা আইএলটিএস স্কোর ওরা কত চায় এটা ওদের সবার ওয়েবসাইটে লেখা থাকে, এবং এটা আমি লিস্ট বানানোর সময় লিখে রাখা ভালো, কারণ কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি বলে দেয় যে তোমাকে যদি আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা ল্যাব অ্যাসিস্ট্যান্টশিপ দিতে চাই, তাহলে তোমার স্পিকিং স্কোর অ্যাটলিস্ট আইএলটিএস হইলে 6.5 বা 6.5 হইতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 6.5 তো ওরা চায়। সো এইটা ডিপেন্ড করে, কিন্তু আমরা টিএ বা এলএ যেটাকে বলে, এটার জন্য স্পিকিং বা লিসেনিং এই স্কোরটা একটু ম্যাটার করে। সো এটা আমরা একটু লিখে রাখবো, ভার্সিটির ওয়েবসাইটে এটা লেখা থাকে, এটা আমরা একটু লিখে রাখবো যে আমাদের টোফেল বা আইএলটিএস কত চাচ্ছে, জিআরই রিকোয়ার্ড কিনা এটা লিখে রাখবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাস্ট কলমটা, সেটা হলো প্রফেসরের নেম। ওই পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে কয়জন প্রফেসর আমার কাছাকাছি ফিল্ডে কাজ করতেছে, এটা আমি ওনাদের প্রতিটা ভার্সিটির ওয়েবসাইটে, ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে প্রতিটা প্রফেসরের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, প্রতিটা প্রফেসর ওয়েবসাইটে গেলে আমি উনি রিসেন্টলি কি নিয়ে কাজ করতেছে, ওনার গুগল স্কলার, এই জিনিসগুলো যদি একটু ঘাটাঘাটি করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাথে ওনার কোন কোন এরিয়া মিলতেছে।
এবং এই লিস্টটা আমি করে ফেলবো যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, এটার 5টা প্রফেসরের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিলে। যেমন আমি যদি বলি আমি ছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, আমার মেজর ছিল হলো হিট অ্যান্ড ফ্লুইড। তো আমি যখন যে কোনো ইউনিভার্সিটিতে গেছি, ওটার হিট অ্যান্ড ফ্লুইডের আন্ডারে কয়জন প্রফেসর আছে তাদের নামের লিস্টে আমি করে ফেলছি এখানে। এবং পরে আমি যখন মেইল করছি তখন ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রফেসরের প্রোফাইল ঘেটে ঘেটে আমি কিন্তু কোনো জেনারেলাইজড মেইল না দিয়ে, হ্যাঁ, সাবজেক্টিভ মেইল দেওয়ার চেষ্টা করছি, যেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করব। তো এই লিস্টটা মোটামুটি কেউ যদি বানাইতে পারে এবং এই লিস্টটা যদি রেগুলার বেসিসে একটু মেনটেন করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা এই 1 মাস এই মেইলিং এর কাজটা যদি কন্টিনিউ করি যে প্রফেসর ধরে ধরে, তাহলে দেখা যাবে 1 মাসেই আমার মোটামুটি 80 থেকে 100 প্রফেসর বা 50 থেকে 60টা প্রফেসর রিচ করা হয়ে গেছে। এবং এর মধ্যে আমি টুকটাক রেসপন্স পাওয়া শুরু করব, হয়তো বা একটু পজিটিভ, বা ম্যাক্সিমাম হয়তো বা কোনো রিপ্লাই দিবে না বা নেগেটিভ, বা বলবে তুমি নেক্সট সেমিস্টারে অ্যাপ্লাই করো, বিভিন্ন ধরনের রিপ্লাই আসতে পারে। বাট সমস্যা নাই, প্রফেসরদের সাথে কথা চালা যাইতে হবে। হ্যাঁ, এটা আমি একটু পরে বলবো। যাই হোক, এটা ছিল আমার লিস্টটা বানানোর নিয়ে কথা। মানে অনেক স্টুডেন্টই এটা মেনটেন করে, এটা মেনটেন করা একটু ভালো, নিজের একটা ট্র্যাক থাকে আর কি। হ্যাঁ, ওকে। সো মেইলিং নিয়ে একটু কথা বলি। মেইলিং এর জন্য এই প্রফেসর মেইলিং এর কিছু জেনারেলাইজড ইয়া পাওয়া যায়। তোমরা যখন আপনারা যখন মেইল করবেন, কোনো সিনিয়র ভাই থেকে দেখলেই পাবেন যে প্রফেসর মেইলিং এর জন্য একটা কমন প্যাটার্ন বা কমন ফর্ম সবাই ইউজ করে, এটা পাওয়া যায়। কিন্তু আমরা অবশ্যই সবাইকে সেম মেইল তো দেওয়া একদম উচিত না। সো এটাকে একটু পার্সোনালাইজ বা সাবজেক্টিভ বানানোর জন্য যেটা করা উচিত সেটা হলো, যখন আমি কোনো প্রফেসরকে মেইল করব অবশ্যই তার গুগল স্কলারে যে আমার রিলেটেড কোন কোন পেপার আমার পছন্দ, পার্টিকুলারলি পেপারের নাম আমরা মেইলে যদি মেনশন করে দিতে পারি। আরেকটা জিনিস থাকে, সেটা হলো প্রফেসরদের, অনেক প্রফেসরের আন্ডারে একটা ল্যাব থাকে। সো আমি যখন মেইল করব তখন আমি যখন মেইলে এই জিনিসগুলো মেনশন করব যে আপনার এই কাজটা আমার ভালো লাগছে বা আপনার ল্যাবের এই ফ্যাসিলিটি গুলোতে আমি ইন্টারেস্টেড, হ্যাঁ, এবং আমি পার্টিকুলারলি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই। আমার মেইলটা যখন একটু মোটামুটি সাবজেক্টিভ হবে এবং স্পেসিফিক হবে, তখন প্রফেসর আমার মেইলটাকে একটু আলাদা চোখে দেখবে। তাছাড়া আমি যদি খুবই জেনারেলাইজড একটা মেইল দিই যে আমি ফলে আসতে চাচ্ছি, আমার হিট অ্যান্ড ফ্লুইডে ইন্টারেস্টেড, আমি আপনার আন্ডারে কাজ করতে চাই, এরকম কিছু একটা দিই, তাহলে ওনার কাছে ডেইলি এরকম 100 মেইল আসে। উনি কেন আমাদের মেইলটাকে গুরুত্ব দিবে, তাই না? এইটার জন্য আমরা ওই মেইলিংটাকে অবশ্যই সাবজেক্টিভ করব। অবশ্যই সিভি এবং আমার সামারি অফ রিসার্চ ইন্টারেস্ট গোলস এগুলো অ্যাড করে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা ফলো আপ মেইল দেওয়া, যেটা অনেকেই দেয় না। কেন দেয় না আমি বুঝি না। সেটা হলো, আমরা একটা যদি মেইল দেই, ওইটার রিপ্লাই যে আসবে এটা কিন্তু 50%-এরও নিচে চান্স, 20% হয়তো বা চান্স বা 30% চান্স যে ওটা রিপ্লাই আসবে। যদি রিপ্লাই না আসে সমস্যা নাই, কারণ হয়তো উনি ওটা খেয়াল করেনি, হইতেই পারে উনি ডেইলি 100টা মেইল পায়, আমার মেইল উনি মিস করে যাইতেই পারে। তাহলে আমি পরের সপ্তাহে, ধরো আমি আজকে সাপোজ আমি সোমবারে মেইল করলাম, আমি পরের সপ্তাহে সোমবারে ওনাকে আরেকটা ফলো আপ মেইল দিব যে আমি আপনাকে লাস্ট এই মেইলটা করছিলাম, হয়তো বা আপনি কোনো কারণে আনফরচুনেটলি একটা মিস করে গেছেন, এরকম একটা ফলো আপ মেইল। আমি এরকম 2-3 জন প্রফেসর হয়েছে যাদের নর্মাল মেইলে কোনো রিপ্লাই পাই নাই, কিন্তু ফলো আপ মেইলে রিপ্লাই পাইছি। অনেকে সেকেন্ড ফলো আপ মেইলও দেয়, ঠিক আছে? ফার্স্ট ফলো আপ মেইল এবং দেখা যায় 2-3 সপ্তাহ পর কোনো রিপ্লাই না দিলে সেকেন্ড ফলো আপ মেইলও দেয়। এটা মনে হইতে পারে যে আমি লোকটাকে অনেক খুব বেশি বিরক্ত করে ফেলতেছি কিনা, বাট নট রিয়েলি। উনি হয়তো বা ওই মেইলটা এতদিন দেখেই নেই। একটা ফলো আপ মেইল আসার পর হয়তো বা উনি হয়তো পিসির সামনে বসেছিল, ওইটা পপ আপ হয়েছে, উনি হয়তো বা তখন মেইলটা দেখলো। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মেনটেন করা ভালো আর কি। হ্যাঁ, রিপ্লাই দিল না বলে একদম আশা ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। ফলো আপ মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো মেইলিং এ যদি মোটামুটি পজিটিভ রেসপন্সও আসে, তাহলে যাতে আমরা একটা জুম মিটিং সেট করার চেষ্টা করি, কারণ জুম মিটিংটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমি একটু আগে যে ডাটাটা দেখাইলাম, আমাদের প্রতিটা স্টুডেন্ট কিন্তু অ্যাটলিস্ট 3, 4, 5, 10 প্রফেসরের সাথে জুম মিটিং করছে, এবং সব প্রফেসরের সাথে কিন্তু আমার জুম মিটিং পজিটিভ হবে না। আমি কিন্তু এগুলো বলতেছি প্রফেসর বেসড ফান্ডিং এর জন্য, সেন্ট্রাল ফান্ডিং এর জন্য না। সেন্ট্রাল ফান্ডিং এ কিন্তু ওই জিনিসটা লাগে না, কিন্তু সেন্ট্রাল ফান্ডিং এর পরিমাণ এত কম যে আমাদের প্রফেসর বেসডেই যাইতে হবে। সো আমাদের মোটামুটি এই কয়েকটা প্রফেসরের সাথে জুম মিটিং সেট করতে হবে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা করতে হয়, আমাকে নিজে থেকেই একটু প্রফেসরকে বলতে হয় যে আমি আপনার সাথে একটা জুম মিটিং করতে ইন্টারেস্টেড, যাতে আমরা এই কাজগুলো নিয়ে আরেকটু ডিটেলসে ডিসকাস করতে পারি। এটা নিজে থেকে অ্যাপ্রোচ নিতে হয়। অনেক সময় প্রফেসর হয়তো বা এটা মেনশন করেন এই মিটিং এর কথা, বাট দ্যাটস ফাইন। নিজে থেকে যখন আমি ওনাকে বলবো, তখন উনি যখন দেখবে যে আমার ইন্টারেস্ট আরো বেশি, উনি অনেক সময় একটা মিটিং সেট করে। সো এই জিনিসটা একটু আমরা মেক শিওর করতে পারি, ঠিক আছে?
ওকে, একটা জিনিস সেটা হলো পার্শিয়াল ফান্ডিং, যেটা মাস্টার্সে হয়, হরহামেশাই ঘটে, পিএইচডি তে ঘটে না। সো এই জিনিসটা হলো পার্শিয়াল ফান্ডিং যদি থাকে তাহলে কিন্তু আমাদের একটু এটার জন্য প্রিপারেশন রাখতে হবে। আমি হয়তো কোনো ফান্ডিং পাইনি, কিন্তু আমি একটা 50% এর মতো ফান্ডিং পাইছি, কিছু স্টাইপেন্ড পাচ্ছি যেটা আমার ফুল কস্ট কভার করে না, টিউশন ফি হয়তো ফুল ওয়েবড হয় নাই, একটা সার্টেন পার্সেন্টেজ ওয়েবড হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আসতে পারবো, হয়তোবা তখন পার্সোনাল ফান্ডটা একটু বেশি দেখাইতে হবে। ঠিক আছে, I-20 বলে যে জিনিসটা আছে, যেটার সাথে আমরা সবাই পরিচিত, যেটা আমাদের যে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পর যে মেইন কাগজটা দেয়, যেটা নিয়ে আমরা ভিসা অফিসের লাইনে দাঁড়াই এবং যেটার উপর বেস করে ভিসা অফিসার আমাকে প্রশ্ন করে, যেটা ডিপেন্ড করে আমরা আসবো কি না আসবো। সেই I-20 তে, এটা আমি একটু পরে দেখাবো, ওইটাতে যে আমাদের ফাইন্যান্সিয়াল কস্টের শিটটা থাকে, ওইটাতে যদি এই যে 50% টিউশন ফি ওয়েব করছে, তার মানে বাকি টাকা নিজের পকেট থেকে দিচ্ছি, তখন ওনাকে একটু কনভিন্স করার একটা ব্যাপার আসে যে আমি যে বাকি 50% টাকা নিজের পকেট থেকে দিচ্ছি এটা কই থেকে আসতেছে। So, এটা একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, এটা আমরা একটু পরে দেখবো আর কি। আর অবশ্যই যদি পার্শিয়াল ফান্ডিং হয়, মানে আমি একদমই ফান্ডিং পাইনি, তাহলে অবশ্যই মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে, অ্যাটলিস্ট কয়েক মাস চলার মতো একটা অ্যামাউন্ট নিয়ে এরপর ইউএসএ তে আসা উচিত, ফুললি ফান্ডিং না থাকে আর কি। ওকে, এইটা হলো ওর্স্ট কেস সিনারিও, যেটা বাংলাদেশিরা নর্মালি ইউজ করে না। এটা আমি আমার আগের সেশনেও বলছিলাম, বাট এই সেশনেও আমি জাস্ট একটু মেনশন করে দিচ্ছিলাম আর কি, যে কেউ যদি মিস করে সেই জন্য। সেটা হলো ইন্ডিয়ানরা যেটা করে, ওরা, ওদের সংখ্যা এত বেশি যে ওদের মধ্যে 10% ফান্ডেড হয়, ফুললি ফান্ডেড। ওদের 90%, ওদের 90% হয়তো ফান্ডিং পায় না। সো ওদের ক্ষেত্রে এই অপশন গুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল লোন প্রোভাইড করে, এবং এদের ইন্টারন্যাশনাল লোন পাওয়ার প্রসিডিউরটা খুব টাফ না, বাট এদের ইন্টারেস্ট রেটটা অনেক হাই থাকে। বাট এরা মোটামুটি আমাদের ফুল টাইম লাইনে যত কস্ট লাগে এটা কাভার করে, এবং 8-10 বছর সময় দেয় ওই লোনটাকে শোধ করার জন্য। মানে কেউ যাতে মাস্টার্স কমপ্লিট করে এখানে জব টপ করে আস্তে ধীরে ওদের লোনটা শোধ করতে পারে, এরকম একটা টাইম লাইন ওরা আর কি দেয়। সো এটা হলো ওর্স্ট কেস সিনারিও হিসেবে আমি কয়েকটা অপশন দিয়ে রাখলাম, যেটা হয়তোবা এখনো বাংলাদেশিরা ইউজ করে না, এই আর কি। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে আর দুই একটা জিনিস ডিসকাস করব, এরপরে হয়তো আমরা কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। একটা জিনিস সেটা হলো, আমরা ফান্ডিং পাই নাই বা পার্শিয়াল ফান্ডিং পাইছি, এইখানে আসার পর কি আমরা ফুল ফান্ডিং পাইতে পারি কিনা বা তার পসিবিলিটিটা কেমন, সেটা যদি বলি, আমি বলবো দেশে বসে একটা স্টুডেন্টকে ফান্ডিং দেওয়া আর এখানে এসে ফিজিক্যালি একটা প্রফেসরের সাথে মিট করে তার থেকে ফান্ডিং পাওয়া, এটা ফার ফার ইজিয়ার। অনেক প্রফেসর আমাকে এটাই বলছে যে ঠিক আছে তুমি যদি এখানে আসো এরপর আমার সাথে মিটিং করিও। প্রফেসররা আমাদের, মানে যেহেতু আমরা বাইরের কান্ট্রি থেকে আসি, ওনারা জানে আমাদের একটা ভিসা ইস্যু থাকে। অনেক প্রফেসর মাস্টার্স এর ক্ষেত্রে বেসিক্যালি হয়তো ফান্ডিংটা দিতে চায় না, যে ও তো এখানে নাই, ওকে ফান্ডিংটা যে দিব, ওকে আমি যে আমার আন্ডারে কাজটা দিব, টিএ বা আর এ যাই দিই, তো ও যদি আসতে না পারে, ভিসা রিজেক্ট হয়, তাহলে তো আমাকে আরেকজন স্টুডেন্ট খুঁজতে হবে। তো আমি যদি এখানে আসার পর প্রফেসরকে যে ফিজিক্যালি মিট করে বলি যে আমি অ্যাডমিটেড হয়ে আসছি, এখানে সেটেল ডাউন এবং আমি ফান্ডিং চাচ্ছি, ওইটা বেশি ওয়ার্ক করে। So, এইখানে এসে ফান্ডিং ম্যানেজ করা তুলনামূলক ইজিয়ার, বাট অবশ্যই রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই থাকে, ফান্ডিং ছাড়া চলে আসলে রিস্ক ফ্যাক্টর থাকবে, বাট পসিবল আছে, এখান থেকে ফান্ডিং ম্যানেজ করা পসিবল। আচ্ছা, এই যে এই শীটটা আমি একটু দেখাতে যাচ্ছিলাম, সেটা হলো I-20 তে, সবার I-20 তে দুইটা কলাম থাকে, সেটা হলো একটা কলামে আমার এক্সপেন্স 1 বছরের জন্য, আর একটা কলামে আমি এক্সপেন্সটা কই থেকে দিচ্ছি সেটার একটা কস্ট। তো যদি আমার ফুল ফান্ড থাকে তাহলে ওইখানে লেখাই থাকে যে ইউনিভার্সিটি দিচ্ছে আমাকে। ধরো আমার কস্ট 1 বছরে $20,000, নর্মালি এরকমই হয়, 20 to 25,000 হলো আমাদের টিউশন ফি প্লাস লিভিং কস্ট মিলায়ে মোটামুটি 1 বছরের কস্ট। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এটাই কস্ট থাকে, 20 to 30 এই রেঞ্জে ভ্যারি করে আর কি। এটা হলো আমার কস্ট, এবং ওই কস্টটা আসতেছে ওই থেকে, ওই কস্টটা যদি পুরোটাই ভার্সিটি থেকে আসে তাহলে ভার্সিটির পাশে লেখা থাকে যে ওকে আমার লাগতেছে 20,000, ভার্সিটি দিচ্ছে 20,000। তখন ভিসা অফিসাররা এটা নিয়ে কোনো কোশ্চেনই করে না, ওরা বলে যে তোমার ভার্সিটি ফান্ডিং কোত্থেকে আসছে, তুমি বলবা ইউনিভার্সিটি, শেষ, ভিসা অ্যাকসেপ্টেড। এখন তোমার তোমার যদি ডেফিসিট থাকে 20,000, আমি হয়তো আপনাদের যদি ডেফিসিট থাকে, আমি যদি 10,000 হয়তো পাইছি বা একদমই পাই নাই, তখন কিন্তু আমাকে ওটা পার্সোনাল ফান্ড বা ফ্যামিলি ফান্ড বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লোন এগুলোতে দেখাইতে হয়। তো যে অ্যামাউন্টটা আমি এই নামগুলোর পাশে দেখাবো, ওগুলার যথেষ্ট পরিমাণ আহ কি বলবো ডকুমেন্ট যাতে আমার কাছে এর আগে থেকে রেডি থাকে, না হলে কিন্তু ওরা এটা নিয়ে একটু ঝামেলা করে আর কি। আমি যে ফান্ডটা দেখাবো, ফান্ডটা কই থেকে আসতেছে, আমার ফ্যামিলি দিলে আমার ফ্যামিলি কি করতেছে, আমি যদি পার্সোনাল ফান্ড দেখাই আমি কই থেকে এটা নিয়ে আসছি, এগুলার মোটামুটি একটা ভালো অ্যান্সার রেডি রাখতে হয়।
যত ডেফিসিটই থাকুক, হ্যাঁ অনেক ক্ষেত্রে মাস্টার্সে ডেফিসিট থাকে। আমি দেখছি যে মাস্টার্সে যারা আসে তারা দেখা যায় $6-7 হাজার বা $8,000 একটা ডেফিসিট থাকে। তো এই ডেফিসিটটার যাতে একটা ভালো সোর্স কয়েক মাস আগে থেকে রেডি থাকে, যে ঠিক আছে এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি ডেফিসিট হিসেবে দেখাবো এবং আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা মোটামুটি স্টেবল। এমন না যে হঠাৎ করে এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো এবং ওটাই দেখাই দিলাম। এটা কিন্তু ওরা অনেক ক্ষেত্রে নেগেটিভ ভাবে নেয় আর কি। ওকে, তো এটা ছিল আমার মোটামুটি ইউনিভার্সিটি লিস্ট, ফান্ডিং, প্রফেসর মেইলিং, এগুলা নিয়ে মাস্টার্স এর কথা। আমরা এখন হয়তোবা কোশ্চেন সেশনটাতে চলে যেতে পারি। সোহান, আমরা কোশ্চেনটা কিভাবে আগাবো? এটা কি অলরেডি কোশ্চেন চলে আসছে নাকি আমরা কোশ্চেন ভার্বালি করার সুযোগ দিব বা কি? আমি পার্টিসিপেন্টদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আজকের সেশনের উপরে, কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো দিয়ে দিন, তাহলে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান সবার কোয়েশ্চেন নিতে পারবো। আর দাদাকে হচ্ছে আমি পার্সোনালি কিছু কোয়েশ্চেন করছি। ইন দ্য মিন টাইমে আপনারা হচ্ছে সবার নিজেদের প্রশ্ন কমেন্ট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। তো দাদা, একটা জিনিস আপনি ডিসকাস করেছিলেন যে ফান্ডিং দুই রকম হতে পারে, একটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং আর একটা হচ্ছে প্রফেসর ফান্ডিং। হ্যাঁ, তো এই ইনফরমেশনটা আসলে যারা যাবেন তারা কিভাবে ফাইন্ড আউট করবেন যে এটা কি ওয়েবসাইটে দেওয়া থাকে কিনা, বা কিভাবে ফাইন্ড আউট করবেন? হ্যাঁ, এটা আসলে খুবই ভালো প্রশ্ন। এটা এটা হলো একদম আমার মনে হয় বেসিক ফাইন্ডিং যে আমি এটা কিভাবে পাবো। এইটার জন্য আমি যখন ইউনিভার্সিটি খোঁজা শুরু করব, আসলে ওয়েবসাইটে কখনো এরকম লেখা থাকে না যে সেন্ট্রাল ফান্ডিং বা প্রফেসর ফান্ডিং, মানে এটা বলে কোনো টার্ম নাই। এটা তো আমরা বানাইছি যে আমাদের খোঁজার সুবিধার্থে যে ইউনিভার্সিটিটা সেন্ট্রালি ফান্ডিং দিচ্ছে নাকি প্রফেসর বেসড ফান্ডিং দিচ্ছে, এটা বলে কোনো টার্ম নাই। তো এটা আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে গ্র্যাড কোঅর্ডিনেটর আছে, গ্র্যাড কোঅর্ডিনেটর প্রতিটা ইউনিভার্সিটির গ্র্যাড কোঅর্ডিনেটর খুবই রেসপন্সিভ হয়। হ্যাঁ, তাকে মেইল দিলে হয়তো বা সাথে সাথে বা পরের দিন রিপ্লাই করে। সো গ্র্যাড কোঅর্ডিনেটরকে আমি যখন যদি জিজ্ঞেস করি যে আমাদের ফান্ডিং, আপনাদের ডিপার্টমেন্টের ফান্ডিং অ্যাভেলেবিলিটি গুলো কিরকম, উনি মোটামুটি একটা সুন্দর এক্সপ্লেনেশন দেয়। উনি যদি হয় যে ডিপার্টমেন্ট আপনাকে, উনি বলে দেয় যে ডিপার্টমেন্ট তোমাকে টিএ বা এলএ দিবে, আমাদের এরকমই সিস্টেম। অথবা উনি বলে দেয় যে তুমি তোমার কোনো প্রফেসর যদি তোমার নামে রিকমেন্ড করে তাহলে তোমাকে আমরা ফান্ডিং দিব। সো উনি এই কথাটা বলা মানেই আসলে আমাকে প্রফেসরকে আগে কনভিন্স করতে হবে। এবং আমি ম্যাক্সিমাম গ্রেড কোঅর্ডিনেটরের সাথে কথা বলে এটাই রিপ্লাই পাইছি যে তোমাকে যদি কোনো প্রফেসর রিকমেন্ড করে তবে আমি তোমাকে ফান্ডিং দিব। এবং দ্যাটস দ্য পয়েন্ট যে আমি প্রফেসরের কাছে যাব, আমাকে প্রফেসর কনভিন্স করতে হবে। এবং যেহেতু আমরা 80% কেসে মোটামুটি জানি যে প্রফেসর বেস্টই হয়, সো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইনিশিয়ালি প্রফেসর মেইলিং দিয়েই এই জার্নিটা শুরু করে। বাট হ্যাঁ, যে কোনো সময় যে কোনো কোশ্চেন গ্রেড কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করে নেওয়া ভালো। অনেক ভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং থাকতে পারে, সেটা একটু জেনে নেওয়া ভালো, তাহলে হয়তোবা ফান্ডিং সেন্ট্রালি অ্যাপ্লাই করেই হয়তোবা ফান্ডিং পেয়ে গেল, এই অপশনটা আসতে পারে। হ্যাঁ, true. আরেকটা প্রশ্ন হচ্ছে যে R1 ইউনিভার্সিটি এবং R2 ইউনিভার্সিটি, তো এমএস এ অ্যাপ্লাই করার ক্ষেত্রে R1 R2 এই জিনিসটা কি ডিফারেন্সিয়েট করা দরকার আছে? আহ আসলে না, মানে এই জিনিসটা না, মানে পিএইচডি তে হয়তো বা যারা ফ্যাকাল্টিতে যাইতে চায় তাদের জন্য হয়তো বা ম্যাটার করে। বাট কেউ যদি ফান্ডিং পায় এট এনি কস্ট, যদি সেটা ডিপার্টমেন্টের থ্রুতে হোক বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক বা প্রফেসরের থ্রুতে হোক, সেক্ষেত্রে আসলে ম্যাটার আসলে করে না, আমার যতটুকু জানা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছিলেন যে যত বেশি সম্ভব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, মানে অনেক ইউনিভার্সিটি থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি থাকে না, এজন্য যত বেশি সম্ভব অ্যাপ্লাই করা উচিত। তো এইখানে একটা ট্রেড অফ আছে কিনা, যে এলওআর এর একটা ট্রেড অফ আছে কিনা, যে ট্রু, আসলে এলওআর এই ম্যানেজ জিনিস করাটা? করতে চাইছিলাম। এই জিনিসটা একটা ট্রেড অফ আছে এবং এটা ভালো রকম ট্রেড অফ, এবং এটা ডিপেন্ড করে যে আমি কতজন প্রফেসরের সাথে দেশে দেশে কতজন প্রফেসর আমাকে এলওআর দিবে, এই কাউন্টটা আমার হাতে কত। এটা খুবই ভালো একটা পয়েন্ট। যেমন আমি যখন বুয়েট থেকে অ্যাপ্লাই করি, এর আগে আমি 5 জন প্রফেসরের সাথে কথা বলে রাখছিলাম যে আমার স্যার আমার এলওআর লাগবে। তো 5 জন প্রফেসরের কাছে এলওআর চাইছিলাম, মানে আমি একটা ইউনিভার্সিটিতে কিন্তু 3 জন প্রফেসর থেকে মিনিমাম এলওআর দিতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। তো আসলে ওই হিসেবে কিন্তু আমি চাইলেও 20টা অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ একটা প্রফেসর আমাকে 20টা এলওআর দিবে না। একটা প্রফেসর নর্মালি যদি বলি উনি হয়তো আমার জন্য 5টা বা 6টা ইউনিভার্সিটিতে এলওআর দিতে পারে সর্বোচ্চ, এর বেশি কিন্তু আসলে দিবে না। সেখানে একটা ভালো রকম ট্রেড অফ আছে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে যদি আমরা দেখা যায় যে আমি আহ, কয়েকটা অ্যাপ্লিকেশন করার অপশন খুঁজে পাইছি, তার মধ্যে যদি দুই একটা থাকে নট ফান্ডেড এবং
নট ফান্ডেডটাতে যাওয়া যাইতে পারে আর কি, আমি এটা অপশন হিসেবে বলছি। এলওআর ট্রেড অফ যদি ম্যানেজ করা যায় তাহলে নট ফান্ডেডটা এই নট কি বলবো, যেটাতে টিউশন ফি নাই, অ্যাপ্লিকেশন ফি নাই, সেটাতে যাওয়া যাইতে পারে। কারণ ওই কস্টটা আসলে দেখা যায় যে 8টা 10টা ইউনিভার্সিটিতে করলে কস্টটা অনেক বেশি চলে আসে। তো এর মধ্যে যদি 2-3টা ইউনিভার্সিটি থাকে যেগুলোতে টিউশন ফি নাই, সুযোগটা পারলে নেওয়া যাইতে পারে। তবে অবশ্যই এখানে ভালো রকম ট্রেড অফ আছে, এটা অবশ্যই মোটামুটি ডিসাইড হয়ে যাওয়া উচিত যে হ্যাঁ আমি কিছুটা রেসপন্স পাইছি, এরপর আগাই। হ্যাঁ, এমন না যে আমি প্রফেসর থেকে কোনো রেসপন্স পাইনি তাও আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম, ওইটা আসলে একটু রিস্কি। ওকে, হ্যালো সোহান। তো আচ্ছা, সরি, পার্টিসিপেন্টদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যে কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে দিতে, বাট আনফরচুনেটলি কেউ এখনো চ্যাট বক্সে কোনো কোশ্চেন দেন নাই। তো আপনাদেরকে আনমিউট করার অপশন দেয়া হয়েছে। কাইন্ডলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে কাইন্ডলি সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, দীপ্ত একজন নামে একজন, বুঝতে পারছে না। দীপ্ত ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন, কাইন্ডলি আনমিউট করে কোশ্চেনটা করবেন। জি, দীপ্ত ভাই আপনাকে শোনা যাচ্ছে না, কাইন্ডলি আনমিউট করে প্রশ্নটা করুন। তো উনি আনমিউট করছেন না, বা অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আনমিউট করে কোশ্চেনটা আমরা নিতে পারি আজকের সেশনের উপরে, বা এমএস ফান্ডিং অথবা যে কোনো বিষয়ে হাই স্টাডি রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন করুন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যাদের হ্যাঁ, কাছে, যে যে আমার ইউএসএ তো মানে সেলফ ফান্ডিং এ স্টেট টু স্টেট কস্ট ভ্যারি করে। এখন ধরুন হ্যাঁ, আমি 50% যদি ওয়েভার পাই, ফান্ডিং হ্যাঁ। 50%, আমার অ্যাটলিস্ট কত ডলার আর কি আমার মানে গোছানো উচিত প্রিপারেশনের জন্য মিনিমাম? ওকে, আমি এখানে একটু বলি, স্টেট টু স্টেট ভ্যারি করে, বাট আমি রেঞ্জটা বললাম আমাদের যে মোটামুটি টিউশন ফি প্লাস লিভিং কস্ট মিলায় 20 to 30,000 ইউএসডি, এটা হলো আমাদের 1 বছরের কস্ট হয়। এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, যেমন আমার ইউনিভার্সিটিতে 25,000, আরেকটা স্টেটে গেলে হয়তো বা স্টেট কস্ট অনুযায়ী আর একটু বেশি হবে, বাট এই রেঞ্জে ভ্যারি করে। তো এখন কেউ যদি এর 50% ম্যানেজ করতে পারে ভার্সিটি, এবং বাকি 50 বাকি বাকি যে টাকাটা আছে সেটা যদি ম্যানেজ করতে না পারে, তাহলে একটা বড় অ্যামাউন্ট আসলে হাতে রাখতে হয়। তবে এখানে দুইটা ব্যাপার আছে, সেটা হলো আমি আমি সাপোজ আমি আমার জন্য $15,000, যেটা আমার ডেফিসিট, পুরোটাই আমি আমার সাথে নিয়ে আসতে চাচ্ছিলাম দেশ থেকে। হয়তো বাকিটা আমি ম্যানেজ করতে পারছি, বাকি 15,000 সাপোজ আমি ম্যানেজ করতে পারিনি। কিন্তু এখানে সমস্যা যেটা, সেটা হলো ফার্স্ট সমস্যা এতগুলো টাকা দেশ থেকে নিয়ে আসা একসাথে। সেকেন্ড সমস্যা হলো আমি যখন আমার ভিসা অফিসারকে যেয়ে বলবো যে আমার এই পরিমাণ ডেফিসিট আছে, তখন কিন্তু ওনাকে খুব ভালো একটা রিজনিং দিতে হবে যে এই অ্যামাউন্টটা কই থেকে আসলো। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমাদের ফ্যামিলি ফান্ড থেকে ওই অ্যামাউন্টটা দেখাই, ওরা ওইটাতে বেশি আর কি কনভিন্সড হইতে চায় না। পার্সোনাল ফান্ডে যদি ওই পরিমাণ অ্যামাউন্ট থাকে, এবং ওরা অনেক কিছু দেখে আসলে, এমন না যে আমি আমার অ্যাকাউন্টটা জমা দিছি, আমার অ্যাকাউন্টে 2-3 মাস হলো এই পরিমাণ টাকা আসছে, এইভাবে কনভিন্সড হয় না। আমার অ্যাকাউন্টে স্টেবল কিনা একটা লং টাইম ধরে, এই পরিমাণ সাপোর্ট একটা অ্যাকাউন্ট আমাকে 1 বছর দিতে পারবে কিনা, এগুলো ওরা আসলে একটু মেক শিওর করে। ঠিক আছে? সো যদি কারো এরকম প্রবলেম হয় যে আমাদের 10,000 বা 15,000 একটা ডেফিসিট আছে, তার অবশ্যই ওই পরিমাণের কাছাকাছি অ্যামাউন্ট অ্যাটলিস্ট, পুরোটা না হলেও, কারণ ওরা কিন্তু I-20 তে একটু বেশি করে বলে যে কোনো কস্ট আমি ওই কস্টের 80% দিয়েই আমার টিউশন ফি প্লাস সবকিছু কভার করা পসিবল। ওরা সবসময় লিভিং কস্টে একটু বেশি করে ধরে, স্বাভাবিক, কারণ আমরা যেভাবে থাকি আর ওরা যেভাবে চিন্তা করে এটা তো অবশ্যই ম্যাচ করবে না। সো I-20 যাই লেখা থাকে ওর 70-80% হবে হলো আমার রিয়াল কস্ট। সো আমার যে ডেফিসিট থাকবে ওর 70-80% আসলে টাকা আমার মোটামুটি ম্যানেজ করা উচিত। এবং যদি ডেফিসিট থাকে, তার মোটামুটি ভিসা ইয়েতে দাঁড়ানোর কয়েক মাস, 5-6 মাস আগে থেকে আমার এটা প্রপার প্ল্যানিং রাখা উচিত যে কোন অ্যাকাউন্টে আমি শো করব, এবং এই অ্যাকাউন্টে টাকা আসার সোর্স কি, বা এই ধরনের কোশ্চেন গুলো যাতে আমি অ্যান্সার করতে পারি। ঠিক আছে? এবং আরেকটা অপশন তো আমি বলছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লোনের ডকুমেন্টস দেখানো, ওইটা বেশি, ওরা ওটাতে বেশি কনভিন্সড হয় ফ্যামিলি ফান্ড দেখানোর চেয়ে।
কারণ ওরা জানেও যে ওই ফান্ডটা কনফার্ম। ওরা ফ্যামিলি ফান্ড নিয়ে সবসময় আর কি একটু শিওর থাকে না আর কি। কারণ আমি রিসেন্টলি, এটা একটা এক্সাম্পল দিই, এটা হয়তো বা কাজে লাগবে। আমি রিসেন্টলি একটা আমাদের বুয়েটেরই একটা স্টুডেন্টের, যার হলো $9,000 ডেফিসিট ছিল, মাস্টার্সে অ্যাডমিটেড ছিল, ফুল ফান্ডিং মানে ফুল পার্শিয়াল ফান্ডিং ছিল, $9,000 ডেফিসিট ছিল, এবং এই $9,000 ডেফিসিট ও ফ্যামিলি ফান্ড থেকে দেখাইছিল, মানে সম্ভবত বাবার অ্যাকাউন্টে। কিন্তু ওর বাবার দেখা গেছে পূর্ববর্তীতে, আমাদের কিন্তু সব ইনফরমেশন আগেই জমা দিতে হয় যে আমার বাবার মান্থলি ইনকাম কত বা আমাদের ফ্যামিলি কি কি আছে এগুলা। তো ওগুলোর সাথে এটা ম্যাচ করে নাই। ওর ফ্যামিলি ফান্ডিং একটু কম দেখানো ছিল, কিন্তু বাবার অ্যাকাউন্টে পরে দেখা যাচ্ছে এই ডেফিসিটটা বাবার অ্যাকাউন্টে দেখাইছে, তো ওকে কিন্তু রিজেক্ট করে দিছে। সো বুয়েটের স্টুডেন্ট রিজেক্ট হয়েছে, এই রেকর্ড কিন্তু বেশ কম, বাট হচ্ছে রিসেন্টলি। সো ডেফিসিট যদি কারো মাস্টার্সে থাকে, এটার প্ল্যানিং বেশ আগে থেকে করা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। দীপ্ত ভাই হ্যান্ড রেজ করেছেন, এখন কাইন্ডলি কোয়েশ্চেন করতে পারেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ দাদা, আমি একটু মিস করে গেছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই বলে যে আপনার টপ রেঞ্জ বা মিড রেঞ্জ বা লো রেঞ্জের যে ইউনিভার্সিটি, এটা আসলে মানে বুঝে কিভাবে, মানে হাউ টু চেক দ্যাট আর হাউ টু নো দ্যাট? ওকে, মানে সবাই তো অবভিয়াসলি টপ রেঞ্জে হচ্ছে অ্যাপ্লাই করলে মানে ডাক পাবে না, মানে মোস্টলি হয়তো রিজেক্ট হবে। তো সেই ক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে চিন্তা করা উচিত বা মানে অ্যানালাইজটা কিভাবে করা উচিত, এই ইউনিভার্সিটিতে আমি কি অ্যাপ্লাই করবো আর করবো না, বা মানে এইটা নিয়ে আসলে চিন্তার প্রক্রিয়াটা কি হওয়া উচিত, এটা নিয়ে যদি একটু আপনি বিশেষ করে বলতেন। আচ্ছা, এটা আমি একটু মেনশন করছিলাম, হয়তো বা একটু বেশি এলাবোরেট করি নাই। সেটা হলো আমাদের ইউএস নিউজ নামে যে সাইটটা আছে, এটার কিছু অ্যাভেলেবল পিডিএফ একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যায়। ইউএস নিউজ অলওয়েজ একটা লিস্ট পাবলিশ করে, যেটাতে 100-200 ওদের ইউনিভার্সিটির একটা লিস্ট থাকে, এবং ওই লিস্টটা খুবই ওয়েল ডকুমেন্টেড। ওই লিস্টে ইন্ডিভিজুয়ালি লেখা থাকে যে এই ইউনিভার্সিটির এখন ইউএস র্যাঙ্ক কত, এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্ক কত, এই ইউনিভার্সিটিতে মাস্টার্সের অ্যাকসেপ্টেন্স রেট কত, প্লাস এই ইউনিভার্সিটিতে আমার পার্টিকুলার সাবজেক্টের র্যাঙ্ক কত। মানে ইউনিভার্সিটি র্যাঙ্ক আলাদা আর ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক আলাদা। যেমন আমি যদি আমার ইউনিভার্সিটি বলি, এটা হলো ক্লেমসন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে ইউএস ন্যাশনাল র্যাঙ্ক যেটা, সেটা হলো মোটামুটি ইউএস ন্যাশনাল র্যাঙ্ক ধরলে মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি, মানে অ্যারাউন্ড 55 আর 65 এই রেঞ্জে পড়ে, যেটা হলো মোটামুটি মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি। কিন্তু আমার ইউনিভার্সিটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইউএসএ তে। সো এই র্যাঙ্কটাও কিন্তু এখানে মেনশন করা থাকে। তো অবশ্যই আমি যখন অ্যাপ্লাই করব, আমি যদি দেখি যে আমার প্রোফাইল নট দ্যাট স্ট্রং, তাহলে আমি কিন্তু যে ইউনিভার্সিটিটা সিভিলের টপ 10-এ আছে, ওখানে লেখা, ওখানে মেনশন করা থাকে, তাহলে আমি ওটা অ্যাভয়েড করাই ভালো, যদি আমি আমার প্রোফাইল নিয়ে ওই পরিমাণ স্যাটিসফাইড না থাকি। এটা কমপ্লিটলি ইউএস নিউজ প্লাস একটু নেট ঘাটাঘাটি করলে প্রতিটা একটু পাওয়া যাবে আর কি। ইউএস নিউজ খুব ভালো সোর্স আর কি এটার জন্য। দীপ্ত, এটা কি অ্যান্সার্ড? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে ধরেন আমি যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আসলে আমার মেইন কনসার্নটা আসলে কি হওয়া উচিত, যে শুড ইট বি প্রফেসর বেসড অর ইউনিভার্সিটি বেসড অর মাই টপিক বেসড, মানে কোনটা আসলে আমার প্রায়োরিটিতে আগে থাকা উচিত? অবশ্যই ইউনিভার্সিটি মানে র্যাঙ্কের যেটা বললেন সেটা তো আমি হয়তো ওখান থেকে দেখতে পারবো যে হ্যাঁ এই ওয়াইজ হয়তো আগে আছে, বাট আমার প্রায়োরিটি কোনটাতে বেশি দেওয়া উচিত? অবশ্যই ইউনিভার্সিটি র্যাঙ্ক আসলে মাস্টার্সে খুব বেশি আহামরি মানে ইফেক্ট করে না। 1 থেকে 20-30 র্যাঙ্ক যেগুলো আছে, এগুলো বাদ যদি দেই আমি, বাকি ইউনিভার্সিটিতে র্যাঙ্ক আমার জন্য খুব আহামরি ব্যাপার না। আমার টার্গেট হলো আমার প্রফেসরের সাথে আমার রিসার্চ ফিল্ড মিলতেছে কিনা, প্রফেসর আমাকে নিয়ে স্যাটিসফাইড কিনা, আমাদের জুম মিটিংটা কেমন হয়েছে, এবং প্রফেসর আমাকে ফান্ডিং দিচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলেই আসলে অ্যাপ্লাই করা উচিত। ইভেন ইফ এটা ইউএস র্যাঙ্ক 70 হোক, 80 হোক, 120 হোক, 150 হোক, খুব একটা ম্যাটার আসলে করে না। ওকে, আমাদের 13 ব্যাচের একজন সিনিয়র Thank you. হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আনমিউট করে কোশ্চেন করুন। আপনার কথা শোনা যাচ্ছে না। কাইন্ডলি আপনি যদি শোনা না যায়, চ্যাট বক্সে আপনি লিখে দিতে পারেন যদি আপনার মাইকে প্রবলেম। ইন দ্য মিন টাইম অন্য কারো যদি যে কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, সজীব বিশ্বাস। হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে দুইটা কোশ্চেন।
যে মাস্টার্স করা অবস্থায় মানে এক্সট্রা ইনকাম সোর্স মানে পার্ট টাইম জব অবস্থা এর উপর কোনো রেস্ট্রিকশন থাকে কিনা যে করা যাবে না, এরকম কোনো রেস্ট্রিকশন ভিসা যখন দেয় তখন কি এরকম রেস্ট্রিকশন দেয় নাকি? অবশ্যই রেস্ট্রিকশন থাকে। আমরা যে ভিসায় ইউএসএ তে আসি, যে কোনো স্টুডেন্ট মাস্টার্স বা পিএইচডি, সেটাকে F1 ভিসা বলে। সো F1 ভিসার একটা স্টুডেন্ট 20 আওয়ার্স পার উইকের বেশি এখানে কাজ করতে পারবে না। তো আমরা যে অ্যাসিস্ট্যান্টশিপটা পাই, এটা টিএ, আরএ, এলএ যেটাই হোক, সেটা কিন্তু লেখা থাকে যে 20 আওয়ার্স পার উইক, বা আমাকে যদি ফুল ফান্ডিং না দেয় অনেক সময় 10 আওয়ার্স পার উইকও দেয়। যদি 20 আওয়ার্স পার উইক আমাকে দিয়ে দেয়, আমি কাগজে সাইন করে ফেলি, তাহলে আমার কাজ করার কোনো সুযোগ নাই। আর যদি আমি 10 আওয়ার্স পার উইক পাই বা কোনো কাজ না পাই, তাহলে আমি চাইলে ইউনিভার্সিটির ভিতরে যে অড জব গুলো আছে, বিভিন্ন ধরনের জব ইউনিভার্সিটিতে আসে, যেমন আমাদের ম্যানেজিং টাইপের কাজ বা রেস্টুরেন্টে কাজ, বা কিছু কাজের অ্যাভেলেবিলিটি আছে এবং অ্যাভেলেবিলিটি খুব কম না। কেউ চাইলে একটু খোঁজাখুঁজি করলে এটা ম্যানেজ করতে পারে। সে চাইলে ইউনিভার্সিটির ভিতরে ওই কাজটা করে, টিউশন ফি কভার হবে না, তবে হ্যাঁ লিভিং এক্সপেন্স কভার করা পসিবল। লিভিং এক্সপেন্স মোটামুটি ভালোভাবেই কভার করা পসিবল, কেউ যদি এটা অপশন হিসেবে দেখে। তবে কেউ যদি কোনো অ্যাসিস্ট্যান্টশিপ পায় অলরেডি 20 আওয়ার্স পার উইক, তাহলে পারবে না। আমাদের ম্যাক্সিমাম লিমিট হলো আমরা 20 আওয়ারের বেশি কোথাও কাজ করতে পারবো না আমার F1 ভিসা স্ট্যাটাস দিয়ে। থ্যাংক ইউ। আমার আর সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে মানে মাস্টার্স এর পরে যে মানে জবের জন্য মানে ওখানে টাইমটা কিরকম দেয়, মানে ভিসা কতদিন ভ্যালিড থাকে পাশ করার পরে জব পাওয়ার আগ পর্যন্ত, মানে এর ভিতরে পাইতে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের স্টেমের স্টুডেন্ট যারা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, এরা যে কোনো ডিগ্রি নেওয়ার পর, মাস্টার্স হোক বা পিএইচডি, যে কোনো ডিগ্রি নেওয়ার পর 3 বছর পর্যন্ত আমেরিকায় একটা ওয়ার্ক পারমিট পায়। কিন্তু এই 3 বছরের মাঝখানে আমরা ম্যাক্সিমাম 3 মাস জবলেস থাকতে পারবো। সো কেউ যদি পাস করে এবং 3 মাস ধরা কোনো জব পায় নাই, সে এর বেশি আর ইউএসএ তে স্টে করতে পারবে না। সে এই 3 মাসের মধ্যে যদি কোনো জব ম্যানেজ করতে পারে, তাহলে সে জব কন্টিনিউ করতে পারবে। আবার ওই জব যদি কোনো কারণে চলে যায়, তাহলে অবশ্যই তাকে আবার আরেকটা জব ম্যানেজ করতে হবে, কারণ আমরা ইউএসএ তে 90 ডেজ এর বেশি স্টে করতে পারবো না এই ওয়ার্ক পারমিটে। কিন্তু ওয়ার্ক পারমিটটা 3 বছর পর্যন্ত থাকে। কিন্তু 3 বছরের মধ্যে আমাকে 3 বছরই জবের ভিতরে থাকতে হবে। 3 বছরের মধ্যে সর্বোচ্চ জবলেস থাকতে পারবো হলো 3 মাস। সো ওই টাইমটা আসলে 3 মাস ভাবা যেতে পারে জবলেস থাকার টাইম বা জব খোঁজার টাইম ম্যাক্সিমাম। তো সবাই যেটা করে আসলে ফাইনাল সেমিস্টার থেকেই এই কাজগুলো শুরু করে, জব খোঁজা বা পিএইচডি খোঁজা। হ্যাঁ, জব কিন্তু এখন বেশ কম্পিটিটিভ ইউএসএ তে, এটা একটু বলে দিই। মাস্টার্সে আমরা যারা আসতেছি, আমি নিজেও যদি ইউএসএ তে থাকি ফাইনালি, তাহলে রিসেন্টলি শুরু করবো এই প্রসেসটা। বাট অলরেডি আমার যে কয়েকটা ফ্রেন্ড শুরু করছে মাস্টার্স করে জব অ্যাপ্লাই, প্রসেসটা কিন্তু বেশ টাফ। পিএইচডি হয়তো পাওয়া পসিবল, কিন্তু জব পাওয়া কিন্তু মানে একটু টাফ হয়ে গেছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, পার্টিসিপেন্টদেরকে আরেকটু রিকোয়েস্ট করছি যে আর যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন থাকে, কাইন্ডলি হ্যান্ড রেজ করে অথবা হচ্ছে সরাসরি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আর আমরা হচ্ছে 1 মিনিট ওয়েট করবো, এর মধ্যে যে কোনো প্রশ্ন আমরা নিচ্ছি। একজন মনে হয় হ্যান্ড রেজ করছে। একজন হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনার আনমিউট করে কোশ্চেন করেন। আচ্ছা, আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে প্রফেসরের সাথে ফিল্ডে মেলার যে বিষয়টার কথা বলেছেন দাদা, তো মানে আমার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কি আমার ফিল্ড বলতে জাস্ট আমার আগ্রহের জায়গাটাই বোঝাবে, নাকি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকবে যেটাকে আমার ফিল্ড হিসেবে বোঝার জন্য? আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের কাছে আছে সেটা হলো আমাদের সবার আন্ডারগ্রেডের থিসিস। এবং যদি কোনো মিটিং হয় এবং আমি যদি কোথাও মেনশন করি, প্রফেসর কিন্তু আমাকে আন্ডারগ্রেডের থিসিস নিয়েই জিজ্ঞেস করবে যে আমি আমার থিসিসে কি করছি। কেউ যদি থিসিসের সাথে রিলেভেন্ট কোনো কাজ না করতে চায়, তাহলে তাকে সেটা স্পেসিফিক্যালি মেনশন করতে হবে যে আমি আন্ডারগ্রেডে এটা নিয়ে কাজ করছিলাম, বাট এখন আমি আমার রিসার্চ ফিল্ড চেঞ্জ করতে চাচ্ছি, সেটা মেনশন করতে হবে। বাট অটোমেটিক্যালি প্রফেসররা এটা অ্যাজিউম করে নেয় যে যেহেতু আন্ডারগ্রেডে এইটা নিয়ে থিসিস করছে একটা, সো ওর রিসার্চ ফিল্ড হয়তো বা এটা। যদি না হয় সেটা আলাদা করে মেনশন করতে হবে। আর যে কোনো প্রশ্ন, যে কেউ। হ্যাঁ, আবিদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা প্রফেসরকে আসলে শর্ট লিস্টিং কিভাবে করব, মানে প্রফেসরের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিললেই যে আমি তাকে মেইল করে ফান্ডিং এর জিনিসটা অ্যাপ্রোচ করতে পারবো এমন তো নাও হইতে পারে।
আর প্রফেসররা কি তাদের প্রিভিয়াস ফান্ডিং এর ব্যাপারটা কি তাদের একাডেমিক ওয়েবসাইটে আদৌ মেনশন করে কিনা, যে আমি মানে আমার মূল কনসার্নটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে তার কাছে এই মুহূর্তে ফান্ডিং অ্যাভেলেবল আছে কিনা, যে সো দ্যাট আমি তার রিসার্চ ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে আমি তাকে মেইল করতে পারি। ওই শর্ট লিস্টিংটা কিভাবে হবে? আচ্ছা, এইটা জানা কিন্তু একটু টাফ যে এই প্রফেসরের কাছে পার্টিকুলারলি ফান্ডিং আছে কিনা। এটা দুই ভাবে চেষ্টা করলে জানা যেতে পারে। এক এক হলো আমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি সেটার বাঙালি কমিউনিটি যদি মোটামুটি বড় হয়, তাহলে মোটামুটি ওই ভাইয়াদেরকে একটু রিচ করা যে ভাই আমি এইখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ভাই বা আপু অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই প্রফেসর আমার ইন্টারেস্ট লিস্টে আছে, আপনি এদের সম্পর্কে কিছু জানেন কিনা বা এদের ফান্ডিং নিয়ে আপনার কোনো আইডিয়া আছে কিনা। এটা একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হলো গ্র্যাড কোঅর্ডিনেটর। গ্র্যাড কোঅর্ডিনেটর নর্মালি করে না, 70-80% কেসে উনি এটা বলে না বা ওনার জানাও থাকে না যে কোন প্রফেসরের ফান্ডিং আছে। বাট 20-30% কেসে অনেক সময় গ্র্যাড কোঅর্ডিনেটর বলে যে আপনি চাইলে এই প্রফেসর গুলোকে রিচ করতে পারেন, দে আর লুকিং ফর স্টুডেন্টস। এটা কখনো কখনো মেনশন করে, বাট এটা খুবই রেয়ার কেস। সো আমাদের আসলে এটা মোটামুটি না জেনেই বা কিছুটা জেনে আসলে অ্যাপ্লাইয়ের প্রসেসটা শুরু করতে হয়, এটার কোনো অপশন নাই। এই জন্য আমরা আমাদের এই মেইলিং এর পরিমাণটা আসলে এত বেশি বা এত ফাস্ট, এত পরিমাণ প্রফেসরকে আমরা রিচ করি। আর প্রফেসর রিচ করতে যেহেতু আমাদের কিছু লাগতেছে না, মানে এটা করতে তো এডমিশন অ্যাপ্লিকেশন সাবমিট করতে টাকা লাগতেছে, বাট প্রফেসর মেইল করতে যেহেতু আমার কিছু লাগতেছে না, শুধু ইফোর্ট লাগতেছে। তো এই কাজটা আমি কন্টিনিউ বেসিসে করতে পারি। বাট এটা এরকম হওয়ার দরকার নাই যে আমি একই ভার্সিটির 5টা প্রফেসরকে একসাথে একদিনে মেইল দিয়ে দিলাম। এটা তো অবশ্যই ব্যাড ম্যানার। আমি যদি একটা ভার্সিটির প্রফেসরকে একদিন মেইল দিই, উনি রেসপন্স না করলে এরপর আরেকটা প্রফেসরের কাছে যাই, এইভাবে আর কি জিনিসটা আগানো উচিত। বাট এটা জানার ওয়ে খুব কম, যতটুকু আছে সেটা তো বললাম। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি, যে কোনো প্রশ্ন এনিওয়ান। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আর কোনো প্রশ্ন নাই। তাহলে দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেশনে গেস্ট হিসেবে থাকার জন্য এবং আপনার মূল্যবান ইনফরমেটিভ আলোচনা শেয়ার করার জন্য আমাদের সাথে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। তো আপনার যদি কোনো এন্ড টক থাকে প্লিজ শেয়ার করুন। হ্যাঁ, মানে আমি জাস্ট এটা মেক শিওর করতে চাই যে আমরা যারা মাস্টার্সে আসি এদের আসলে, আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমি দেখছি যে ইনফরমেশন রিসোর্সটা খুব কম থাকে। যাকেই নক দেই কয় যে আমি তো সব পিএইচডি অ্যাপ্লাই করছি, মাস্টার্স তো আমি কোনো অ্যাপ্লাই করিনি। সো এই জিনিসটা আমিও চাই যে যারা মাস্টার্সে আসতেছি আমরা যাতে, আমি যেভাবে চেষ্টা করছি একটু গুছাই টুছাই নিয়ে বলার, পরবর্তীতে যারা আসবে এরা হয়তো পরবর্তী স্টুডেন্টদেরকে একটু গাইড দেওয়ার চেষ্টা করবে, এই আর কি। আর আমার কেউ যদি চায় আমাকে ফেসবুকে চাইলে রিচ করতে পারে। আমি হলো চেষ্টা করব যদি আমার সাধ্যের মধ্যে থাকে এটা অ্যান্সার করার। আর থ্যাংক ইউ তোমাদেরকে আর কি এই প্ল্যাটফর্মটা দাঁড় করানোর জন্য। আমার মনে হয় এটাতে এটা নট অনলি ইন্ড, ইট শুড বি মোর, আরো মনে হয় সামনে আরো ভিন্ন ভাবে বা ভিন্ন টপিকে আসতেছে বলে আমার মনে হয়, এই আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের সেশনে পার্টিসিপেট করার জন্য। তো আমরা হচ্ছে এই ব্রিজ টক হচ্ছে আমাদের সিলাব টুপ্রো এবং বিসিএস কোয়েস্টের একটা জয়েন্ট প্রোগ্রাম। তো আমাদের আজকের যে সেশনটা, এই সেশনের রেকর্ডিংটা হচ্ছে আমাদের সিলাব টুপ্রো কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, সেখানে দিয়ে দিব। আর একই সাথে আপনাদের মেইল অ্যাড্রেস আমাদের কাছে আছে, সেখানে আমরা শেয়ার করে দিব। তো আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের গেস্ট প্লাবন দাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। তো অন্য সেশন আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।